আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো আমাদের রেগুলার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে থেকে শুরু হয়ে গেছে। আমার শিডিউলটা হচ্ছে তোমরা সব অলরেডি জেনে গেছো। রবি, মঙ্গল, বৃহস্পতি, বায়োলজি সকাল 10টা থেকে রেগুলার ক্লাসে চলবে। আজকে আমাদের 5 মিনিট লেট হয়ে গেছে, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। তো যারা যারা জয়েন করতেছে একটু কষ্ট করে তোমাদের নামটা একটু মেনশন করে দাও। তোমাদের যে যে ফ্রেন্ড ক্লাস করতে চায় তাদেরকে একটু মেনশন করে দাও কমেন্টে, যেন তারা লাইভে জয়েন করতে পারে। ঠিক আছে ভাইয়া, বেশিক্ষণ ওয়েট করবো না, খুব আর্লি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো আমার আজকের টপিক হচ্ছে যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ রক্ত ও সংবহন। ঠিক আছে, রক্ত ও সংবহন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তো এই টপিকটা আমি কেন নিছি, ফ্রি বেসিক ক্লাসে আমি তোমাদের দুইটা ক্লাস নিয়েছিলাম রক্ত সংবহন নিয়ে, একটা ক্লাস নিয়েছিলাম করোটিক স্নায়ু নিয়ে, একটা ক্লাস নিয়েছিলাম স্ত্রী প্রজনন তন্ত্র নিয়ে। ঠিক আছে, এবং এরপরে টানা 3টা ক্লাস নিয়েছিলাম আমি মূলত শ্বসনতন্ত্র নিয়ে। তো যেহেতু আমি হাফ হাফ করে ক্লাসগুলো নিছি, সেহেতু আমরা কন্টিনিউ করার জন্য রক্ত সংবহন চ্যাপ্টারটাকেই সিলেক্ট করে নিছি, যেহেতু আমি এখানে ফ্রি বেসিক ক্লাস দুইটা নিছিলাম অলরেডি। তো একদম বেসিক থেকে আজকে থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু, চ্যাপ্টার ওয়াইজ আমরা আস্তে আস্তে শেষ করব। তোমাদের কিছু কনফিউশন আছে ভাইয়াকে নিয়ে, যে হচ্ছে যে ভাইয়া আপনি কি শুধু জুলজি পড়াবেন, বোটানি পড়াবেন না? হ্যাঁ ভাইয়া, বোটানিও পড়াবো, জুলজিও পড়াবো, দুইটা কোর্সই ভাইয়াই কমপ্লিট করব। অনলাইনে তো চলতেছে, অফলাইনেও যখন শুরু হবে বা কোচিং যখন খুলবে তখনও ভাইয়াই কন্টিনিউ করব। সব কোর্সগুলো ভাইয়াই শেষ করাবো। আরেকটা তোমাদের কনফিউজিং কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমাদের অনেক ফ্রেন্ডরা তো 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলছে অলরেডি অনেক স্যারের কাছে, আমরা তো এখনো কিছু শেষ করে নেই। ডাজন্ট ম্যাটার, আমি শুরু করছি তো ইনশাল্লাহ, যারা আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ এখন থেকে লেগে থাকো, শেষ করে দিব। 3 মাস আগে ভাই শেষ করে দিব, তোমার এত টেনশন কিসের, প্যারা কিসের? 3 মাস আগে শেষ করলে 3 মাস পরে তুমি প্রিপারেশন নিবা, টেস্টের পর তুমি প্রিপারেশন নাও ভালোভাবে। ঠিক আছে, 3 মাস আগে তোমাকে শেষ করে দিব, এটা আমার গ্যারান্টি। তোমাকে আমি ওয়ে দেখে দিব, তুমি গোলে পৌঁছে যাবা। গোলে পৌঁছাটা তোমার দায়িত্ব, আমি তোমাকে ওয়ে কিন্তু ইজিলি দেখাই দিব। ঠিক আছে, তো তোমাকে 3 মাস আগে শেষ করাটাই আমার দায়িত্ব, তোমার প্যারা নেওয়ার এখন কোনো দরকার নেই। তুমি আজকে থেকে শুরু করো, দেখবা পড়তে 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 এমন একটা তোমার অভ্যাস হয়ে যাবে যে তুমি পড়তে থাকবে, তোমার সিলেবাস কখন শেষ হয়ে গেছে তুমি খেয়াল করতে পারবে না। তো জিনিসটা একটু মাথায় রাখবা যে হচ্ছে যে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। ইন্টার লাইফটা হচ্ছে অনেক চিল লাইফ, চিল করো, এনজয় করো, লেখাপড়া করো, এটাই হচ্ছে যে লাইফ। ঠিক আছে, আচ্ছা। তো আজকে রক্ত যেহেতু আমি শুরু করছি, একদম বেসিক থেকে শুরু করবো, বেসিক করব খুব নাড়াচাড়া, ক্লাসটা হবে চরম করা। ঠিক আছে, আজকে ক্লাসটা কিন্তু চরম করা লেভেলের একটা ক্লাস দিব। তো দেখো, রক্ত সংবহন চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি শুরু করে দিচ্ছি। তোমরা যারা যারা জয়েন করতেছো তারা তারা জয়েন করো, নামটা মেনশন করো, প্লাস যারা যাদের ফ্রেন্ডরা জয়েন করে তাদের ফ্রেন্ডকেও জয়েন করতে বলো। আসো আমরা মোটামুটি শুরু করে দিই আমাদের ক্লাসটা। রক্ত সংবহনের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে একটু বেসিক থেকে আসি জিনিসটা। যেমন ধরো কোষ কি? কোষ হচ্ছে আমাদের দেহের একটা গাঠনিক একক। ঠিক আছে, আমাদের দেহের যত ধরনের অঙ্গাণু, লাইক মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তারপরে তোমার সেন্ট্রিওল, তারপরে তোমার যাবতীয় যত ধরনের অঙ্গাণু থাকা দরকার সবগুলো অঙ্গাণু কিন্তু সেলের ভেতরে থাকে, এবং আমাদের দেহ অনেকগুলো সেল নিয়ে গঠিত হয়। তো কতগুলো কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন সেই কোষগুলোকে আমরা বলি টিস্যু অথবা কলা। তাহলে আমরা একটা জিনিসের নাম শিখলাম, টিস্যু বা কলা। টিস্যু বা কলা হচ্ছে কিছু কোষের সমষ্টি বা কিছু কিছু কোষগুচ্ছ যারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে। তাহলে এই সবগুলো কোষকে একসাথে আমরা বলবো টিস্যু বা কলা। ঠিক আছে, এরকম টিস্যু মানব দেহে 4 ধরনের আছে। এরকম টিস্যু মানব দেহে 4 ধরনের আছে। একটা হলো আবরণী টিস্যু বা যেটাকে আমরা বলি এপিথেলিয়াল টিস্যু, যেটাকে আমরা বলি এপিথেলিয়াল টিস্যু। একটা হলো পেশি টিস্যু, যেটাকে আমরা বলি মাসকুলার টিস্যু। একটা হলো স্নায়ু টিস্যু বা যেটাকে আমরা বলি নার্ভাস টিস্যু।
অ্যান্ড লাস্ট ওয়ান যোজক টিস্যু, যেটাকে আমরা বলি কানেকটিভ টিস্যু। আমি একদম বেসিক থেকে আসতেছি, ঠিক আছে। কানেকটিভ টিস্যু একটু ভালো করে খেয়াল করলে দেখবা এই যে যোজক টিস্যু, এই যোজক টিস্যুটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হলো কঠিন যোজক টিস্যু, একটা হলো তরল যোজক টিস্যু। কঠিন যোজক টিস্যুটা কি ভাইয়া? কঠিন যোজক টিস্যুটা হলো অস্থি, আমাদের দেহের যত অস্থি বা হাড্ডি আছে সবগুলো হলো কঠিন যোজক টিস্যু। আর তরল যোজক টিস্যুটা কি ভাইয়া? তরল যোজক টিস্যু হচ্ছে রক্ত। তরল যোজক টিস্যু হলো রক্ত, যেটা আমাদের আজকের পড়া টপিক। তাহলে আমরা তো রক্তের একটা ডেফিনিশন যদি দিতে চাই, এই তো এখান থেকে একটা সুন্দর ডেফিনিশন দিতে পারি। রক্ত হলো দেহের তরল যোজক টিস্যু। রক্ত হলো দেহের তরল যোজক টিস্যু। যোজক মিন্স সারা দেহে যোজন করবে, একটা কানেকশন করবে, জানেন নাম হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তো রক্তের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, তার আগে বলিনি রক্ত সংবহন কিন্তু বিশ্বের সব প্রাণীদের মধ্যে দু ধরনের সংবহন দেখা যায়, ঠিক আছে। একটা হলো বদ্ধ আর একটা হলো উন্মুক্ত। বদ্ধ মিন্স ভাইয়া, বদ্ধ মিন্স হচ্ছে যে তোমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ধমনী, শিরা, কৈশিক জালিকা, দেন আবার হৃৎপিণ্ড। তোমার হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত বের হয়ে যাচ্ছে, সারা দেহে যাচ্ছে, সেই রক্তগুলো আবার দূষিত রক্তগুলো শিরার মাধ্যমে তোমার হৃৎপিণ্ডে আসতেছে। এই তো হৃৎপিণ্ড, ধমনী, শিরা, আবার হৃৎপিণ্ড, ধমনী, শিরা, এই যে একটা সার্কুলেশন, এই সার্কুলেশনটাকে আমরা বলি বদ্ধ, একটা আবদ্ধ সংবহন। আরেকটা হলো হৃৎপিণ্ড, ধমনী, ধমনী থেকে যদি আবার দেহ গহ্বর উন্মুক্ত হয়। দেহ গহ্বর কোনটা ভাইয়া? উদর গহ্বর আছে ভাইয়া, বক্ষ গহ্বর আছে ভাইয়া, প্লুরা লাংসের গহ্বর আছে, তাইলে অনেকগুলো গহ্বর কিন্তু আমাদের দেহে আছে। দেহ গহ্বর যদি উন্মুক্ত হয়, রক্ত যদি ঢুকে যায়, আবার দেহ গহ্বর থেকে ধমনী শিরায় ঢুকে, আবার হৃৎপিণ্ডে আসে, আবার হৃৎপিণ্ড থেকে ধমনী শিরা, আবার দেহ গহ্বরে ঢুকবে, এরকম সংবহনকে আমরা বলি উন্মুক্ত সংবহন। এই উন্মুক্ত সংবহনের এক্সাম্পল হলো আর্থ্রোপোডা পর্ব, লাইক ঘাস ফড়িং, পয়কুলোসেরাস পিকটাস, এটা আমরা পড়বো পরবর্তীতে। তো মানুষের রক্ত হচ্ছে বদ্ধ সংবহন, মানুষের রক্ত সংবহনটা বদ্ধ সংবহন। তার মানে ভাইয়া তুমি খুব ইজিলি বুঝে যাচ্ছ যে মানুষের সংবহনে হৃৎপিণ্ড, ধমনী, শিরা বাদে অন্য কোনো কিছুই এখানে কাজ করতেছে না, তিনটা জিনিসই কাজ করবে। তো আসলে দেখি আমরা ডেফিনিশনের ক্ষেত্রে রক্ত, মানুষের রক্ত সংবহন বদ্ধ ধরনের সংবহন এবং রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। এবার আসো রক্তের কিছু স্পেসিফিক বর্ণনা, যে মানুষের দেহে কতটুকু রক্ত থাকে। মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, 5 থেকে 6 লিটার রক্ত আমাদের দেহের মধ্যে থাকে। তো তো এই অ্যামাউন্টটা আমাদের দেহের কতটুকু, ঠিক আছে। তাহলে আমরা যদি রক্ত নিয়ে কিছু বেসিক জানতে চাই, মানুষের দেহে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। এই অ্যামাউন্টটা আমাদের টোটাল বডি ওয়েটের, টোটাল বডি ওয়েট এর 8%, 8%, টোটাল বডি ওয়েটের 8%। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের রক্তের পিএইচ এর মান হলো 7.35 থেকে 7.45। এটা যদি তুমি একটু এভারেজ করতে চাও ভাইয়া, আমরা যদি এটা একটু এভারেজ করি, এভারেজ মান হচ্ছে 7.4। খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, রক্তের পিএইচ 7.4। এটা মেডিকেল অ্যাডমিশনে টানা 2 বছর আসছে, ঠিক আছে। এগুলো আমি পরবর্তীতে দেখাবো। আজকে ক্লাসের শেষে কিছু মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি আজকের টপিকের উপর ভিত্তি করে তোমাদেরকে দিয়ে দিব উইথ অপশনস। আচ্ছা, দেন যেহেতু তোমাকে বলতেছি 7.4, আমরা জানি পিএইচ যদি গ্রেটার দেন 7 হয়, পিএইচ যদি গ্রেটার দেন 7 হয়, সেই যৌগটা হবে ক্ষারীয়, সেই যৌগটা হবে ক্ষারীয়। তার মানে রক্তের পিএইচটা কিন্তু সাথে থেকে একটু বড়, তার মানে রক্ত হবে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় একটা তরল, এটাও আমরা একটু মনে রাখতে পারি, আমাদের একটা পয়েন্ট গেল। দেন আমরা বলতে পারি রক্তের টেম্পারেচার। ভাইয়া রক্তের টেম্পারেচার 36 থেকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা মেজার করতে পারি। এবং রক্তের ঘনত্ব পানির তুলনায় বেশি, রক্তের ঘনত্ব পানির তুলনায় বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রক্তের ডেফিনিশন কি ভাইয়া? খুব সহজ, রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু, যেটা সারা দেহের মধ্যে একটা কানেকশন করায়, কানেকশন করানোর মাধ্যমে বিভিন্ন পদার্থ সারা দেহে আদান প্রদান করে। শেষ, ডেফিনিশন শেষ। ইনফরমেশন গুলো কি ভাই? ইনফরমেশন গুলো দিয়ে দিই। রক্তের টোটাল অ্যামাউন্ট আমাদের দেহে 5 থেকে 6 লিটার, ঠিক আছে। এটা টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট ভাইয়া? মাত্র 8%, মাত্র 8%।
এর পরবর্তীতে পিএইচ কত 7.35 থেকে 7.45। এটা হচ্ছে যে একটা রেঞ্জ মনে রাখবা ফার্স্টে, রেঞ্জ মনে রাখবা। রেঞ্জ মনে রাখার পরে এভারেজ যদি তোমার কাছে একটা মান জানতে চাই, মানে এক্সাক্ট মান কত, অবজেক্টিভে শুধু একটা এক্সাক্ট মান আছে, তাহলে সেটা হবে 7.4। এটা মেডিকেল অ্যাডমিশন অনেকবার আসছে, একটু মাথায় রাখতে হবে। যেহেতু দেখতেছি 7-এর উপরে, 7-এর একটু উপরে, স্লাইট উপরে, তাই এই ঘটনাটাকে আমরা বলবো ঈষৎ ক্ষারীয়। রক্ত হলো ঈষৎ ক্ষারীয় একটা তরল এবং এর টেম্পারেচার হলো 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং রক্তের ঘনত্ব পানির তুলনায় বেশি। তাহলে রক্ত নিয়ে অনেক ইনফরমেশন কিন্তু আমাদের জানা শেষ। এবার আসো যে আমাদের দেহে রক্ত সংবহিত হচ্ছে, আমাদের হার্ট থেকে আর্টারি, ভেইন, সবগুলো জায়গায় রক্ত যে সংবহিত হচ্ছে, এই সংবহনটা আবিষ্কার করছেন কে? 1628 সালে, 1628 সালে স্যার উইলিয়াম হার্ভে, স্যার উইলিয়াম হার্ভে রক্ত সংবহন আবিষ্কার করেন। রক্ত সংবহন আবিষ্কার করেন। রক্ত সংবহন আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। 1628 সালে স্যার উইলিয়াম হার্ভে রক্ত সংবহন আবিষ্কার করেন। এরপরে আস্তে আস্তে সংবহনগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে আবিষ্কৃত হয়েছে। তো এই যে রক্ত সংবহন, এই রক্ত সংবহনের ক্ষেত্রে কিছু বেসিক কথা আমাদের মাথায় রাখতে হবে, কারণ রক্ত চ্যাপ্টারটাতে বেসিক কিছু মেডিকেল টার্ম আছে, বেসিক টার্মিনোলজিগুলো ছাড়া আমরা রক্তর অধ্যায়টা পড়তে পারবো না। তাহলে আমরা একটা হেডলাইন দিই, বেসিক টার্মিনোলজি। বেসিক টার্মিনোলজি। 1 নাম্বার পয়েন্টে আমরা বলবো আর্টারি। 1 নাম্বার পয়েন্টে আমরা বলবো আর্টারি। আর্টারি মিন্স কি? 2 নাম্বার পয়েন্টে বলবো আমরা বলবো ভেইন। ভেইন মিন্স কি? 3 নাম্বার পয়েন্ট আমরা বলবো ক্যাপিলারি। এগুলো সবগুলো তোমরা পরবর্তীতে পাবা, এগুলো সবগুলো তোমরা চ্যাপ্টারে পরবর্তীতে পাবা। ক্যাপিলারি মিন্স কি? এরপরে তোমরা একটা ওয়ার্ড পাবা কার্ডিয়া। কার্ডিয়া অর কার্ডিয়াক, কার্ডিয়া অর কার্ডিয়াক, এই ওয়ার্ডটার মিনিং। এগুলো হচ্ছে কিছু বেসিক টার্ম। আর্টারি মানে হচ্ছে ধমনী। আর্টারি মিন্স ধমনী। ভেইন, ভেইন মিন্স শিরা। ভেইন মিন্স শিরা। আমি লাল কালার দিয়ে আর্টারি লিখছি, নীল কালার দিয়ে ভেইন লিখছি। মানে ভাইয়া সিম্পল হিসাব, মানুষের ধমনী দিয়ে সবচেয়ে বেশি অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয়। তাহলে মানুষের ধমনী দিয়ে সবচেয়ে বেশি অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয়। আর অক্সিজেন কাকে নিয়ে যায়? অক্সিজেনের সবসময় একটা প্রেমিকা অক্সিজেনের সাথে যাওয়া আসা করে। অক্সিজেনের প্রেমিকার নাম হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনকে অক্সিজেন কার থেকে ছিনিয়ে নেয়? আরেকটা প্রেমিক থেকে ছিনিয়ে নেয়। সেই প্রেমিকের নাম আরবিসি, রেড ব্লাড কর্পাসল। তাইলে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাহিত হয়ে একসাথে ধমনীর মধ্যে দিয়ে বাহিত হয়। এখন ভাইয়া হিমোগ্লোবিনের কালার কি? হিমোগ্লোবিনের কালার হইল লাল, এই জন্য ধমনীর রক্তের কালার লাল। আবার শিরার মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। তাহলে অক্সিজেনের পরিমাণ যেহেতু কম, তাহলে হিমোগ্লোবিনের অ্যামাউন্টটাও তুলনামূলকভাবে কম। তাই শিরার রক্তের কালার নীল না, একটু কম লাল হয়, বা কালচে নীল টাইপের একটা কালার হয়, সেটা আমরা শিরাকে বলি। ক্যাপিলারি মিন্স কি? ক্যাপিলারি মিন্স হচ্ছে কৈশিক জালিকা। ক্যাপিলারি মানে হলো কৈশিক জালিকা। ক্যাপিলারি মানে হলো কৈশিক জালিকা। ঠিক আছে, এখানে কৈশিক জালিকা মিন্স কি ভাইয়া? কৈশিক জালিকা হচ্ছে আমাদের সারা দেহে ধমনী আছে আর শিরা আছে, ভালো কথা। তো ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হচ্ছে, শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত, কম অক্সিজেন যুক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হচ্ছে। তো ভাইয়া এখন কথা হইলো অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে ধমনী শিরা কখনো কি মিক্স হবে না? মিক্স হবে। তো প্রেমিক প্রেমিকা একসাথে মিলিত হবে। মিলিত হবে যেই জায়গাটায়, ঠিক আছে, প্রেমিক প্রেমিকা মিলিত হবে যে লাভ লাইনে, সেই লাভ লাইনটাকে বলা হয় কৈশিক জালিকা। কৈশিক জালিকায় ধমনী এবং শিরা একসাথে মিশ্রিত হয়। কৈশিক জালিকার সৃষ্টি হয় ধমনী দিয়ে। কৈশিক জালিকার সৃষ্টি হয় ধমনী দিয়ে এবং কৈশিক জালিকা থেকে বের হয়ে যায় শিরা। কৈশিক জালিকা থেকে বের হয়ে যায় শিরা। ঠিক আছে, তাহলে কৈশিক জালিকাটা সৃষ্টি হবে ধমনী দিয়ে, বাট কৈশিক জালিকা থেকে সৃষ্টি হবে শিরা।
তাহলে অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু একসাথে এই লাভ লাইনে মিলিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখবো কার্ডিয়া বা কার্ডিয়াক। কার্ডিয়া বা কার্ডিয়াকটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, আগেরকার দিনে ব্রিটিশরা এটা আবিষ্কার করে গেছে, যার বর্তমান মিনিং হচ্ছে HEART, হার্ট বা হৃৎপিণ্ড বা মন। মন বসে না পড়ার টেবিলে, ঠিক আছে, পড়ার টেবিলে বসা, অন্য কোনো জায়গায় আপাতত বসায় না, ঠিক আছে। তো কার্ডিয়া একটা ল্যাটিন শব্দ, যার মিনিং হচ্ছে হার্ট অথবা হৃৎপিণ্ড। তো তাহলে আমরা কতগুলো বেসিক টার্মিনোলজি আমরা এই চ্যাপ্টারের জন্য জানলাম। আমরা সামনে আরো অনেক বেসিক টার্মিনোলজি জানবো, টপিক ওয়াইজ আমরা বেসিক টার্মিনোলজি জেনে যাব। তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো রক্তের ডেফিনিশনটা আমরা পাইলাম। এবার আসলে রক্তের উপাদানগুলো কি, এটা যদি আমরা একটু ভাগ করতে চাই, রক্তের উপাদান সমূহ, রক্তের উপাদান সমূহ, রক্তের উপাদান সমূহ। একটু 1 মিনিট, আমি একটু স্লাইডটা অফ করে দিয়ে আসি, বৃষ্টির সাউন্ড একটু বেশি হচ্ছে। আচ্ছা আসো, তো আসো দেখি, সাপোজ তোমার থেকে 1 সিরিঞ্জ রক্ত নিল, ঠিক আছে, একটা সুই দিয়ে মেডিকেলে আমরা সিরিঞ্জ দিয়ে মানুষের ভেইন থেকে রক্ত কালেক্ট করি। তো তোমার থেকে সেম 1 সিরিঞ্জ রক্ত নিয়ে ফেললো, 1 সিরিঞ্জ রক্ত নিয়ে সেটাকে একটা টেস্ট টিউবের মধ্যে রাখলো। তো ধরো এইটা হলো সেই টেস্ট টিউবটা, এটা হলো রক্তের সেই টেস্ট টিউবটা, এই টেস্ট টিউবটার মধ্যে সেই 1 সিরিঞ্জ রক্ত রাখলো। রাখার পরবর্তীতে এই টেস্ট টিউবটাকে একটা সেন্ট্রিফিউগাল মেশিন নামক একটা মেশিন মেডিকেলে পাওয়া যায়, সেন্ট্রিফিউগাল মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন নামক একটা মেশিন মেডিকেলে পাওয়া যায়। এই মেশিনটা মিনিটে 3000 বার ঘুরে, মিনিটে 3000 বার ঘুরে। এত বেশি ঘূর্ণন, এত বেশি ঘূর্ণনের ফলে কি হয়, তার ঘনত্ব অনুসারে তরল পদার্থের কঠিন জিনিসগুলো এবং তরল জিনিসগুলো ঘনত্ব অনুসারে আলাদা করে ফেলে, ঠিক আছে। তো এখানে যদি রক্ত রাখি, সাপোজ ধরো এখানে আমি সব এরকম এরকম রক্ত রাখলাম, তো রক্ত রাখার পরে সেন্ট্রিফিউগাল মেশিনের ভিতরে এটা ঢুকাইলাম, মিনিটে 3000 বার করে সে ঘুরাইলো। ঘুরানোর পরে আমরা যদি 30 মিনিট পরে এই টেস্ট টিউবটা বের করি, আমরা একটা ঘটনা দেখব। ঘটনাটা হচ্ছে যে এই রকম, যে একদম যে তলানিতে অনেক বেশি লাল লাল দেখব, তলানিতে অনেক বেশি লাল লাল কালারের আমরা জিনিসগুলো দেখব। এর পরবর্তীতে আমরা একটু উপরের দিক, তলানির একটু উপরের দিকে হালকা কালারের কিছু জিনিস দেখবো, আমি এখানে সবুজ দিয়ে ইন্ডিকেট করলাম। এবং এরপরে আমরা এই যে এত উপর যুক্ত ধরে এই সবগুলো জায়গায় হলুদ কালারের কিছু জিনিস দেখবো, যেহেতু হলুদ কালার আমার কাছে না, আমি কালো দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে আমরা এখানে দেখতেছি যে এই কালারটা, এখানে যে জিনিসগুলো আসছে উপরে এবং নিচে, নিচে রক্ত নিছিলাম এখানে। তো 30 মিনিট সেন্ট্রিফিউগাল মেশিনে রাখার পর দেখা যাচ্ছে যে এরকম ভাগ হয়ে গেছে লেয়ারগুলো। কি কি হইলো ভাইয়া, ঘনত্ব অনুসারে ভাগ করে ফেলছে। কেমন, কঠিন যে জিনিসগুলো, রক্তের কঠিন যে বস্তুগুলো, সেই বস্তুগুলো নিচে পড়ে গেছে কারণ সেগুলো ভারী, আর রক্তের তরল যে বস্তুগুলো, সেই বস্তুগুলো উপরের দিকে উঠে গেছে। এবং দেখা যাচ্ছে পার্সেন্টেজে তরল বস্তুগুলো বেশি। এবং তরল বস্তুটাকে, রক্তের এই তরল বস্তুটাকে আমরা বলি রক্তরস, রক্তের এই তরল বস্তুটাকে আমরা বলি রক্তরস, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি প্লাজমা। এবং রক্তের এই যে কঠিন বস্তু, কঠিন বস্তুর মধ্যে নিচে লাল কালার গুলোকে আমরা বলি আরবিসি, রেড ব্লাড কর্পাসুল, লোহিত রক্ত কণিকা। এবং এই যে সবুজ কালার এর হালকা, এই জায়গায় দুইটা রক্ত কণিকা থাকে, ডাব্লিউবিসি প্লাস প্লেটিলেটস, ডাব্লিউবিসি প্লাস প্লেটিলেটস। তো তাহলে টোটাল এখানে হচ্ছে যে রক্ত কণিকা আছে। ভাইয়া পার্সেন্টেজটা কেমন হবে? পার্সেন্টেজ হচ্ছে রক্তরসের পরিমাণ তো তোমরা দেখতেছোই বেশি, তাহলে 55% হচ্ছে প্লাজমা থাকে। এবং এরা দুইজনই টোটাল মিলে হবে অনলি 45%। তার মধ্যে 44% আর বেশি, 1% ডাব্লিউবিসি এন্ড প্লাজমা, ঠিক আছে। তাহলে দেখো আমরা রক্তের মোটামুটি একটা যন্ত্রের ভিতর, সেন্ট্রিফিউগাল যন্ত্রে রক্ত প্রবেশ করাইয়া মিনিটে 3000 বার ঘুরাইয়া
রক্তের দুইটি উপাদানে ভাগ করতে পারলাম, একটা উপাদান তরল যে উপাদানটা উপরের দিকে উঠে গেছে, এবং একটা উপাদান ভারী যেটা নিচের দিকে অদক্ষেপ হিসেবে পড়ে গেছে। ভারী উপাদানগুলোকে বলি রক্তের কণিকা, তরল উপাদানটাকে বলি রক্তের রস বা রক্তের প্লাজমা। রক্তরস বা রক্তের প্লাজমা এটা একটু হালকা হলুদাভ একটা তরল। তাহলে আমরা যদি রক্তের উপাদান বলি, আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো রক্ত রস আর একটা হলো রক্ত কণিকা। একটা হলো রক্ত রস আর একটা হলো রক্ত কণিকা। তো ভাইয়া রক্ত রস আর রক্ত কণিকা পার্সেন্টেজ তো অলরেডি ভাইয়া বলেই দিছি, একটা হলো 55% আর একটা হলো 45%। 55% এবং 45%। আসলে এরপরে রক্ত রসের আরো কিছু ভাগ করি। রক্ত রসের মধ্যে আমরা দুইটা জিনিস পাই, পানি পাই। পানির পার্সেন্টেজ হলো 90 থেকে 92%। অনেক বেশি পরিমাণে পানি রক্ত রসে থাকে, এই জন্যই বলা হয় রক্তের তরল অংশ বা পানীয় অংশ কোনটা, রক্তরস। আরেকটা হলো কঠিন পদার্থ আমরা রক্তের মধ্যে পেয়ে থাকি, তাহলে এটা বাকি অংশটা 8 থেকে 10% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আমরা আবার দুই ধরনের পদার্থ পেয়ে থাকি, একটা হলো অজৈব পদার্থ। আচ্ছা, এদিকে আমি লিখি জৈব পদার্থ, এদিকে আমি লিখতেছি অজৈব পদার্থ। মনে রাখবা কেমিস্ট্রি আর বায়োলজিতে যে কোনো অজৈব মানে হচ্ছে সব আয়ন, সব আয়ন, এটা একটু তোমার মাথায় রাখতে হবে। এখানে কি কি আয়ন আছে ভাই? এখানে আছে তোমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সব আয়ন এখানের মধ্যে ঢুকে আছে। এই জন্য তুমি একটু রক্তের কেটে দিয়ে একটু টেস্ট করিও, টেস্ট করলে দেখবে রক্ত একটু নোনতা নোনতা ধরনের মজা কিন্তু খাইতে, ঠিক আছে? আর নোনতা কি কি আছে, চোখের পানি আছে, আর নোনতা কি কি আছে একটু টেস্ট করিও, ঠিক আছে? এটা তোমাদের জন্য এক্সাম। আচ্ছা, তাহলে অজৈব উপাদান হচ্ছে যে রক্তের কিছু লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, অনেকগুলো লবণ আছে। আর জৈব উপাদানকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো জৈব উপাদানের মধ্যে একটা হচ্ছে রক্তের প্রোটিন থাকে, রক্তের প্রোটিন থাকে, রক্তের মধ্যে বর্জ্য থাকে, বর্জ্য থাকে, রক্তের মধ্যে অন্যান্য কিছু পদার্থ থাকে, ঠিক আছে? আমি এখানে মূলত প্রোটিনগুলো লিখবো। রক্তের 4 ধরনের প্রোটিন থাকে। রক্তের এই যে রক্তরস অথবা প্লাজমা, প্লাজমায় 4 ধরনের প্রোটিন থাকে, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। অ্যালবুমিন, অ্যালবুমিন, দেন 2 নাম্বারটা হলো গ্লোবিউলিন, 3 নাম্বারটা হলো ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন, 4 নাম্বারটা হলো প্রোথ্রম্বিন। তাহলে দেখো 4টা প্রোটিন এখানে আছে। ভাই এটা একটু শর্টকাটে একটু বলবেন, শর্টকাটে কোনো টেকনিক আছে নাকি? শর্টকাটে একটা টেকনিক আছে, GPA5। জি দিয়ে গ্লোবিউলিন, জি দিয়ে গ্লোবিউলিন, জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, আর 5 দিয়ে ফিব্রিনোজেন। এগুলো হচ্ছে রক্তের প্রোটিন, এগুলো হলো রক্তের প্রোটিন। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে শর্টকাট নিনজা টেকনিক রক্তের 4টা প্রোটিন মনে রাখার জন্য। মেডিকেল অ্যাডমিশন আসে নিচের কোনটি রক্তের প্রোটিন নয়, আমি কিছুক্ষণ পরে একটা অবজেক্টিভ দেখাবো, সেখানেই আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রক্তের প্রোটিন এগুলো। বর্জ্য পদার্থ তোমরা সবাই জানো, নাইট্রোজেন গঠিত বর্জ্য, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, অ্যামোনিয়া আছে, মূত্র আছে, এগুলো সবগুলোই আছে, ঠিক আছে? অন্যান্য পদার্থের মধ্যে রক্ত আর কি কি সার্কুলেট করে? আমাদের যে খাদ্য খাই, খাদ্য খাওয়ার পরে পরিপাক হওয়ার পরে শোষিত খাদ্যগুলো কিসের মাধ্যমে সার্কুলেট হয়? রক্তের মাধ্যমে। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল সব রক্তের মাধ্যমে সার্কুলেট হবে। এর পরবর্তীতে তোমরা দেখতে পারো হরমোন, এনজাইম, দেহে যত ধরনের গুরুত্বপূর্ণ উপাদান সব রক্তের মাধ্যমে সার্কুলেট হয়। তাহলে এগুলো আমরা জেনে গেলাম। এর পরবর্তীতে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে রক্তকণিকা। 45% রক্তকণিকা আমাদের দেহের মধ্যে আছে। তো রক্তকণিকার ভাই ক্লাসিফিকেশনটা কি হবে? রক্তকণিকারও টোটাল মেইন 3টা ক্লাসিফিকেশন আছে, 3টা ভাগ আছে। তো আমরা রক্তকণিকা 3টা ভাগ কিন্তু অলরেডি এখানেও দেখতে পাই, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। তবু আমরা একটু ভাগ করে দেখাবো। তাহলে 45% আমরা পেলাম রক্তকণিকা। রক্তকণিকাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি।
একটা হলো আরবিসি মিন্স রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে। দেন ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল, দেন প্লেটিলেটস। এদের আরো কিছু নাম আছে। রেড ব্লাড কর্পাসেলের আরেকটা নাম হলো, বা আমি বাংলায় লিখে দিই, এরিথ্রোসাইট। এটার আরেকটা নাম হলো লিউকোসাইট। সাইট, সাইট মিন্স সেল, ঠিক আছে, সাইট মিন্স সেল। আর এটার আরেকটা নাম হলো থ্রম্বোসাইট। তাহলে আমরা দেখলাম যে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, রেড মিন্স লাল, লোহিত রক্ত কণিকা, ঠিক আছে। রেড ব্লাড কর্পাসেল লোহিত রক্ত কণিকা, আমি কিন্তু রেড ব্লাড সেল বলি নাই, লোহিত রক্ত কোষ বলি নাই। কেন বলি নাই একটু পরে বলতেছি। বা এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি বা লিউকোসাইট, প্লেটিলেট অর থ্রম্বোসাইট, ঠিক আছে। শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা। তাহলে এই তিনটা ভাগ হচ্ছে যে রক্ত কণিকার ভাগ। টোটাল এরা 45% রক্তের মধ্যে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে আরবিসি 44%, বাকি 1% হচ্ছে ডাব্লিউবিসি এন্ড প্লেটিলেট। এটা আমি কিছুক্ষণ পরে একটা হিসাব দিয়ে দেখাবো। তো এখন ভাইয়া আপনি কণিকা বলতেছেন, আপনি কণিকা বলতেছেন কেন? কণিকা মেয়েটাকে আপনার ফেভারিট, বা কণিকা মেয়েটাকে আপনাকে শেখা দিছে না? কণিকা মেয়েটার সাথে আমার কোনোদিন কোনো কিছু ছিল না। কণিকা নামটা আজকেই রক্তের ক্ষেত্রে প্রথম শুনতেছি, মেইন নাম আগে কোনোদিন শুনিও নাই, ঠিক আছে। তো দেখো একটা জিনিস, তো কণিকা বলতেছি কেন, আমি কোষ বলতেছি না, কারণ হইলো কোষ হতে হলে কিছু কোষীয় অঙ্গাণু লাগবে। আরবিসি রেড ব্লাড সেল যদি হইতো, বা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল যদি হইতো, সেল হইতে হলে কিছু সেলের অঙ্গাণু লাগে। লাইক আমরা জানি পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। বা আবার দেখবা সেলের ভিতর মাইটোকন্ড্রিয়া থাকতে হয়, সেল ডিভাইড হওয়ার জন্য সেন্ট্রিওল থাকতে হয়, কোনো কিছুই এই সেলগুলোর ভিতর থাকে না। পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই, ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস আছে বাট মাইটোকন্ড্রিয়া নাই, সেন্ট্রিওল নাই। আরবিসিতেও কোনো সেন্ট্রিওল নাই, প্লেটিলেটেও নিউক্লিয়াস নাই, সেন্ট্রিওল নাই, মাইটোকন্ড্রিয়া নাই। সেন্ট্রিওল নাই মানে বিভাজিত হইতে পারতেছে না, আবার নিউক্লিয়াসও নাই, আরবিসিতেও নাই, প্লেটিলেটেও নাই। তাহলে এগুলো তুমি সেল কিভাবে বলবা? সেল বলা যাবে না। এগুলো হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল, প্লেটিলেট, নট রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হইলো ডাব্লিউবিসিটাকে আমরা আরো ফার্দার ডিভিশনে ভাগ করতে পারি। আমি সেটা কিছুক্ষণ পরেই দেখাবো, এখন আমি আর দেখাচ্ছি না এই জিনিসটা এই জায়গায়। তো আসো এখন আমরা আমাদের আলোচনার মধ্যে যাই, হচ্ছে যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেটের মূল কাজ কি? আরবিসি রেড ব্লাড সেলের মূল কাজ হচ্ছে শ্বসন গ্যাস, লাইক অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, শ্বসন গ্যাসগুলোকে সারা দেহে বহন করা, ঠিক আছে। আমরা কিন্তু কমন একটা কনসেপ্ট জানি যে অক্সিজেন যখন আমাদের দেহে ঢুকে তখন অক্সিজেন রক্তের সাথে মিশিত হয়। রক্তের কার সাথে মিশিত হয়? রক্ত হচ্ছে প্রেমিক, রক্ত থেকে প্রেমিকা হিমোগ্লোবিনকে ছিনিয়ে নিয়ে আনে, ভিতর থেকে ছিনিয়ে নিয়ে এনে অক্সিজেন চলে যায় সারা দেহে। তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিলিত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে সারা দেহে রক্তের মাধ্যমে বাহিত হয়। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে বাহিত হয়। এটা করে কে? আরবিসি। ডাব্লিউবিসি কাজ হচ্ছে প্রতিরক্ষামূলক একক, অথবা এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ভ্রাম্যমান প্রতিরক্ষামূলক একক, সারা দেহে বহন করে। ভ্রাম্যমান প্রতিরক্ষামূলক একক, ঠিক আছে। বেকার কাজ নাই, ঠিক আছে। ওই দেখবে না ভ্রাম্যমান লাইব্রেরি কতগুলো আছে, সারা দেশ সব জায়গায় এটাকে ঘুরবে টুরবে, তো আলটিমেটলি হচ্ছে ওখানে মানুষ আসলে কমও ঢুকায়। আমি দেখি সবসময় সারা দেশ বাসের মতো আর কি ঘুরে টুরে, তো বইটই মানুষকে পড়ে। বা ভ্রাম্যমান অনেক জিনিসই আছে, ঠিক সেই যাযাবরের মতো, যাযাবরের মতো সব জায়গায় দেহে সব জায়গায় ঘুরবে টুরবে, সবকিছু করবে, এবং যেই জায়গায় জীবাণু দেখবে সেই জায়গায় সে তার জন্য একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এটা কাজ হচ্ছে ডাব্লিউবিসির কাজ বা লিউকোসাইটের কাজ। এবার প্লেটিলেট, প্লেটিলেটের কাজ তো তোমরা সবাই জানো, রক্ততঞ্চন। রক্ততঞ্চন মিন্স কি ভাইয়া? রক্ত জমাট বাঁধানো। তোমার হাত কেটে গেছে, হাত কেটে গেলে সেই কাটা জায়গায় রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করবে কে? প্লেটিলেট, ঠিক আছে। তাহলে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন একটু ডিটেইলস বর্ণনায় যাব। আমরা আজকে ডিটেইলস বর্ণনার ক্ষেত্রে শুধুমাত্র
আরবিসি আর ডাব্লিউবিসিটা পড়বো। নেক্সট ক্লাসে আমরা প্লেটিলেটটা ধরবো। তাহলে আমরা মোটামুটি রক্তের উপাদান জেনে গেলাম। রক্ততে দুই ধরনের, আমি একটু 1 মিনিট একটা রিক্যাপ দিচ্ছি। রক্ততে দুই ধরনের উপাদান থাকে। সেন্ট্রিফিউগাল মেশিনে যখন রক্ত টেস্ট টিউবের ভিতরে ঢুকাইছিলাম তখন উপরে তরল কিছু অংশ পাইছিলাম, নিচে ঘন কিছু অংশ পাইছিলাম। ঘন অংশগুলোর পার্সেন্টেজ 45%, ঘন অংশগুলোকে রক্ত কণিকা বলি। তরল অংশটা পার্সেন্টেজ 55%, তরল অংশটাকে আমরা রক্তরস বলে থাকি। আচ্ছা, আসলে রক্তরসের মধ্যে পানি পাই, যেহেতু তরল এটার মধ্যে সবচেয়ে বেশি পানি আছে 90-92%, বাকি কিছু কঠিন পদার্থ আছে 8-10%। কঠিন পদার্থের মধ্যে অজৈব জৈব দুইটা পার্সেন্টেজ আছে। অজৈব মানে হচ্ছে, তুমি মনে রাখবা কেমিস্ট্রি বায়োলজিতে অজৈব যত জিনিস সব হচ্ছে যে আয়ন, লাইক সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সব আয়ন, ঠিক আছে, একসাথে আছে। তাহলে এখানে অজৈবতে সব আয়ন একসাথে আছে। এই অজৈবতা আয়ন থাকার কারণে, মানে সব লবণ একসাথে থাকার কারণে দেখা যায় যে রক্তের স্বাদটা একটু টেস্টটা একটু নোনতা। আরো কিছু কিছু জিনিস হইলে কিন্তু নোনতা আছে, একটু টেস্ট করে দেখবা। এর পরবর্তীতে জৈব উপাদানের ক্ষেত্রে প্রোটিন আছে, বর্জ্য আছে, অন্যান্য বস্তু আছে। প্রোটিনের ক্ষেত্রে আমরা 4টা প্রোটিনের নাম মনে রাখছি: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আমরা একটা নিনজা টেকনিকের মাধ্যমে মনে রাখছি, এটা GPA5। জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবিউমিন, 5 দিয়ে ফিব্রিনোজেন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ নিচের কোনটি রক্তের প্রোটিন নয়, অথবা নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, অথবা নিচের কোনটি রক্তরসের প্রোটিন নয়, কিছুক্ষণ পরে একটা অবজেক্টিভ দিব মেডিকেল অ্যাডমিশন, এই কোশ্চেনগুলো এসে থাকে। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, বর্জ্য তো তোমরা সবাই জানো, এটা বলার কিছু নেই। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, নাইট্রোজেন করতে যত বর্জ্য আছে সব রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে প্রস্রাবের মাধ্যমে বাথরুমে উৎসর্গ করে দিব। এর পরবর্তীতে অন্যান্য বস্তুর মধ্যে খাদ্যসারগুলো আছে, হরমোন আছে, এনজাইম আছে, সব রক্তের মাধ্যমে বাইরে হয়। রক্তকণিকার ক্ষেত্রে আমরা আরবিসি দেখলাম, ডাব্লিউবিসি দেখলাম, প্লেটলেট দেখলাম, ওদের 3টা নাম দেখলাম: এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। আরবিসির কাজ হচ্ছে যে গ্যাসীয় আদান প্রদান করতে সহায়তা করে। গ্যাসীয় বস্তু যেগুলো, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এদেরকে দেহের মধ্যে বহন করতে সহায়তা করে। ডাব্লিউবিসি কাজ ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক এবং সারা দেহে ঘুরবে, যেখানে জীবাণু হবে সেখানে তাকে মারতে চলে যাবে, ঠিক আছে। অনেকটা অ্যাগ্রেসিভ মাইন্ডেড, বাঙালির মতো আর কি, রক্ত গরম গরম রক্ত করে। আর ডাব্লিউবিসি আর প্লেটিলেট হচ্ছে যে রক্ত চঞ্চল করে, তোমার কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটাকে জমাট বাঁধাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের টোটাল রক্তের উপাদান সমূহ গেল। এবার আমরা যদি ডিটেইলস একটু বর্ণনায় যেতে চাই, তাহলে আমরা আরবিসি ডিটেইলস একটু বর্ণনাটা দেখি। আসো, আরবিসি যেহেতু লাল কালারে, তাহলে সেটাকে আমরা রেড ব্লাড কর্পাসল, और আমরা বলবো এরিথ্রোসাইট, और আমরা এটাকে বলবো আরবিসি, ঠিক আছে, এরিথ্রোসাইট और আরবিসি। ভাই এটার ডিটেইলস ব্যাখ্যাটা কিভাবে হবে? সর্বপ্রথম আমি একটু আরবিসি আঁকি। আরবিসিটা হচ্ছে দ্বি অবতল, এরকম। তোমরা আরবিসি আঁকতে অনেকেই ভুল করো, অঙ্কনে ভুল করা যাবে না। সর্বপ্রথম বায়োলজিতে অঙ্কনে কোনোদিন ভুল করা যায় না। অঙ্কন যদি ভুল হয় বায়োলজির নাম্বার যাবে, ঠিক আছে। অবতল লেন্স তোমরা সবাই দেখছো। অবতল লেন্স হচ্ছে যে এরকম, পেটটা হচ্ছে ভেতরের দিকে ঢুকানো, দুই প্রান্ত মোটা, মাঝখানে সরু। ঠিক সেম আরবিসির স্ট্রাকচারটাও এমন। এটা হচ্ছে একটা আরবিসির স্ট্রাকচার। তো আরবিসির ভেতরে হিমোগ্লোবিন থাকে। আমি যদি এখানে একটু করে দেখাই, হিমোগ্লোবিনের কালারও কিন্তু লাল, হিমোগ্লোবিনের কালারও কিন্তু লাল, ঠিক আছে। আরবিসির ভেতরে হিমোগ্লোবিন থাকে, এজন্য পুরো আরবিসির কালারটা লাল হয়। তো তাহলে এটা হচ্ছে আরবিসি, আমি বলে দিলাম এটা হইলো এইচবি মিন্স হিমোগ্লোবিন, এটা আমি বলে দিলাম। তো আরবিসি হচ্ছে যে দ্বি অবতল, দেখতেই বোঝা যাচ্ছে দ্বি অবতল মিন্স মাঝখান দিয়ে পেটটা ঢুকানো, দুই প্রান্ত ফোলা, উন্মুক্ত ফোলা জিনিস, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আরবিসির কিছু ক্যারেক্টারের মধ্যে একটা কমন ক্যারেক্টার হচ্ছে দ্বি অবতল। দ্বিতীয় একটা ক্যারেক্টার হচ্ছে আরবিসি নিউক্লিয়াস বিহীন। এখানে একটা কথা আমাদের বলতে হবে, পরিণত আরবিসি নিউক্লিয়াস বিহীন। তো একটু খেয়াল করবা, আমি এখানে একটা ওয়ার্ড অ্যাড করছি পরিণত, আমি বলি নাই অপরিণত। অপরিণত আরবিসি, অপরিণত এরিথ্রোব্লাস্টে কিন্তু নিউক্লিয়াস থাকে, বাট পরিণত এরিথ্রোসাইটে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা আমি কিছুক্ষণ পরেই কিভাবে রক্তকণিকাগুলো উৎপত্তি লাভ করে, কোথা থেকে উৎপত্তি লাভ করে সেই একটা ছক দেখাবো, সেই ছকে তোমরা পেয়ে যাবা এটা ডিটেইলস ব্যাখ্যা।
তো আসো আরবিসির যেহেতু নিউক্লিয়াস বিহীন আরবিসির বর্ণনাটা দিচ্ছি, তার আগে নিউক্লিয়াস বিহীন আমাদের দেহে আর কি কি জিনিস আছে সেইটা একটু আমরা দেখে ফেলি। একটু শর্টকাট আমরা দেখে ফেলতেছি একটা ছন্দের মাধ্যমে। অণু রেড সি তে নিউক্লিয়াস পেল না। অণু রেড সিতে নিউক্লিয়াস পেল না। অণু দিয়ে পরিণত অণুচক্রিকা, অণুচক্রিকা। রেড দিয়ে পরিণত রেড ব্লাড কর্পাসেল, আমি শর্টকাটে লিখলাম। সি দিয়ে সিব কোষ, বা এটাকে আমরা আরেকটা নামেও সবাই চিনি সিবনল, ফ্লোয়েম কোষের একটা প্রকারভেদ। এই তিনটা কোষে কোনো নিউক্লিয়াস পরিণত অবস্থায় থাকে না, মেডিকেল অ্যাডমিশন আসে নিচের কোনটিতে নিউক্লিয়াস নেই। কিছুক্ষণ পরে আমি একটা অবজেক্টিভ দেখাবো, ঠিক আছে? তাহলে পরিণত অণুচক্রিকা, পরিণত রেড ব্লাড কর্পাসেল, সিব কোষ অথবা সিবনল, এই তিনটা কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস এর জন্য অণু পেল না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরবিসি পরিণত আরবিসি নিউক্লিয়াস বিহীন। এর পরবর্তীতে আমরা আরবিসির যে এক্সাম্পল উদাহরণটা দেখব সেটা হচ্ছে আরবিসির নাম্বার বা আরবিসির আয়ুষ্কাল কতদিন। কতদিন পর্যন্ত একটা আরবিসি বাঁচে? 120 দিন। আয়ুষ্কাল 120 দিন অথবা 4 মাস। 120 দিন পর্যন্ত একটা আরবিসি, মানুষের শরীরে আরবিসি গুলো বেঁচে থাকে, এরপরে সেগুলো শরীরের ভেতরেই মারা যায়, নতুন করে তৈরি হয়, ঠিক আছে? তাই 120 দিন পর পর ব্লাড দেওয়া ভালো, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরবিসির সংখ্যা কত ভাইয়া। আরবিসির সংখ্যাগুলো ছেলে মেয়েতে একটু ভ্যারি করে, তবে মনে রাখবা মানুষের শরীরে রক্ত কণিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আরবিসি থাকে, সবচেয়ে বেশি কণিকা হলো আরবিসি, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আরবিসির সংখ্যা কেমন ভাইয়া? আমি একটা রেঞ্জ তোমাদেরকে বলতেছি, 50 থেকে 54 লক্ষ পার কিউবিক মিলিমিটার। পার কিউবিক মিলিমিটার মানে প্রতি ঘন মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 থেকে 54 লক্ষ আরবিসি থাকে। এটা হচ্ছে মেইলের ক্ষেত্রে, এটা হচ্ছে মেইলের ক্ষেত্রে। এর পরবর্তীতে 44 থেকে 49 লক্ষ, 44 থেকে 49 লক্ষ পার কিউবিক মিলিমিটার, এইটা হচ্ছে ফিমেইলের ক্ষেত্রে আরবিসির অ্যামাউন্ট। এর পরবর্তীতে ভ্রূণ দেহে থাকে সবচেয়ে বেশি, 80 থেকে 90 লক্ষ, আর শিশুদের দেহে থাকে 60 থেকে 70 লক্ষ। তাহলে লক্ষ লক্ষ পার কিউবিক মিলিমিটার। তোমরা সবসময় হিসাব করবা প্রতি ঘন মিলিমিটারে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণ দেহ আর এটা হচ্ছে শিশু, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ভ্রূণ আর শিশু কিন্তু সেম জিনিস না। ভ্রূণ কিন্তু জাইগোটের পরবর্তী দশাটা, সেটা মায়ের পেটের ভিতরে এখন আছে। শিশু কিন্তু যে ভূমিষ্ঠ হয়ে গেছে বাচ্চা অবস্থায় আর কি। তাহলে দেখো আরবিসির এই ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লাগবেই লাগবে। আচ্ছা, তো আসো এখন দেখি রক্তকণিকাগুলো কোথা থেকে তৈরি হয়। আমরা জানি সবগুলো রক্তকণিকা পরিণত অবস্থায় আমাদের যে অস্থিগুলো আছে, আমাদের অস্থিগুলোর ভেতরে কিছু অস্থি মজ্জা থাকে। তোমরা মুরগির লেগ পিস খাও, লেগ পিসটা কামড়াই খেয়ে ফেলো, তো ভেতর থেকে কালো কালো কিছু জিনিস বেরে। অথবা গরুর নলা খাওয়ার সময়, অথবা খাসির নলা খাওয়ার সময় অনেকে খাসির নলা থেকে একদম পিটাইয়া বাইর করে, ঠিক আছে, তরল তরল কিছু জিনিস। সেই জিনিসগুলো হচ্ছে অস্থি মজ্জা বা বোন ম্যারো। এই বোন ম্যারো থেকে আসলে ব্লাড কর্পাসেল গুলো তৈরি হয়। তো আমরা মনে রাখি লাল অস্থি মজ্জা থেকে, লাল অস্থি মজ্জা, লাল অস্থি মজ্জা থেকে রক্ত কণিকা সৃষ্টি হয়, রক্ত কণিকা সৃষ্টি হয়। তো এই লাইনটা আমরা শুধু মনে রাখবো, বাট একটা ছক আছে, ছকটা আমরা একটু যদি দেখি তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ছকটা একটু ক্লিয়ার করি। লাল অস্থি মজ্জা থেকে আমরা এখানে একটা অস্থি আঁকি,
এটা হচ্ছে সাপোজ একটা অস্থি বোন, ঠিক আছে। তো এই বোনের প্রত্যেকটা জায়গায়, আমাদের বোনের প্রত্যেকটা জায়গায় যখন ডেভেলপমেন্ট হয়, তখন ডেভেলপমেন্ট বলতে যখন ভ্রূণীয় বিকাশটা হয়, তখন বোনের প্রত্যেকটা জায়গায় কিছু কোষ থাকে। এই কোষগুলোকে আমরা বলি স্টেম সেল বা স্টেম কোষ। এই স্টেম সেল থেকে কিছু কোষ তৈরি হয়। লাইক আমি একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত আসে এরিথ্রো, দেখো এরিথ্রোব্লাস্ট। ব্লাস্ট মিন্স সবসময় মনে রাখবে, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত অবস্থা। ব্লাস্ট মিন্স অপরিণত অবস্থা, এটা একটু মনে রাখতে হবে। ব্লাস্ট মিন্স অপরিণত অবস্থা, ঠিক আছে। এরপর আমরা দেখাবো মাইলো ব্লাস্ট। এরপর আমরা দেখাবো মনো ব্লাস্ট। এরপর আমরা দেখাবো লিম্ফো ব্লাস্ট। এরপর আমরা দেখাবো মেগা ক্যারিও ব্লাস্ট। তাহলে দেখো মাত্র একটা বোন ম্যারো, ঠিক আছে। এই ভেতরে বোন ম্যারো গুলো অবস্থান করতেছে। এই বোন ম্যারো গুলোর ভেতরে কিছু কোষ আছে। এই কোষগুলোকে আমরা বললাম স্টেম সেল, ঠিক আছে। তো এই স্টেম সেলগুলো থেকে কিছু ব্লাস্ট কোষ তৈরি হয়। ব্লাস্ট মিন্স অপরিণত কোষ, লাইক এরিথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট, মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট। এই এরিথ্রোব্লাস্টটা দেখতে এরকম, তার ভেতরে কিন্তু নিউক্লিয়াস থাকে। এরিথ্রোব্লাস্টটা দেখতে এরকম, তার ভেতরে নিউক্লিয়াস থাকে। মাইলোব্লাস্টও এরকম, মনোব্লাস্টটা একটু অ্যামিবা আকৃতির, লিম্ফোব্লাস্টটা একটু অ্যামিবা আকৃতির, এটা একটু বড়। মেগাক্যারিওব্লাস্টটা এদের সবার মধ্যে বড়, সবার ভিতরে নিউক্লিয়াস আছে। পরবর্তীতে নিউক্লিয়াসটা চলে যায়, নিউক্লিয়াস বিতাড়িত মিন্স নিউক্লিয়াস চলে যায়। তাহলে যেই কোষটা তৈরি হয় সেই কোষটার ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না, সেই কোষটার ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না, এবং এটাকে আমরা বলি এরিথ্রোসাইট। তাহলে তোমরা মনে রাখতে পারবা যে আরবিসি বা এরিথ্রোসাইট, আরবিসি বা এরিথ্রোসাইটটা আসতেছে এরিথ্রোব্লাস্ট থেকে, যেটা তার অপরিণত অবস্থা। অপরিণত অবস্থায় কিন্তু তার নিউক্লিয়াস ছিল। এইটা অনেকে ভুল করে, মেডিকেল অ্যাডমিশনে আসে যে কোনটিতে নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি, অপরিণত আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট। তাহলে তোমাকে এখানে অপশনের ক্ষেত্রে তোমাকে বলে দিল পরিণত লোহিত রক্তকণিকা, অপরিণত লোহিত রক্তকণিকা। তাহলে নিউক্লিয়াস থাকতেছে না কিন্তু পরিণত লোহিত রক্তকণিকায়, মানে এরিথ্রোসাইটে। এরিথ্রোব্লাস্ট অপরিণতটাতে, ব্লাস্ট মানে অপরিণত, অপরিণতটা থেকে কিন্তু নিউক্লিয়াস আছে, পরবর্তী নিউক্লিয়াস চলে যায়, এরিথ্রোসাইট তৈরি হয়। তাইলে আমরা দেখলাম এই জিনিসটা। এর পরবর্তীতে আমরা এখানে মাইলোব্লাস্ট যেটা আসছে, এর থেকে 3টা কোষ তৈরি হবে, নিউট্রোফিল, এগুলো ডাব্লিউবিসি, ইউসিনোফিল, বেজোফিল, ঠিক আছে। মনোব্লাস্ট থেকে তো আমরা সবাই জানি মনোসাইট, এটাও একটা ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি 5টা প্রকারভেদের মধ্যে একটা প্রকারভেদ। লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট। এরপরে এই যে মেগাক্যারিওসাইট, এই মেগাক্যারিওব্লাস্ট, এই মেগাক্যারিওব্লাস্টটা মেগাক্যারিওসাইটে পরিণত হবে। মেগাক্যারিওসাইট, এই যে এই ঘটনাটা, এইকে আমরা বলবো মেগা ক্যারিওসাইট মিন্স কোষে আসছে আর কি। এখান থেকে কিছু খন্ড খন্ড বস্তু তৈরি হবে। মেগাক্যারিওসাইটের কিছু খন্ডাংশ দেখো এখান থেকে ভেঙে গেছে, ভেঙে ভেঙে কিছু খন্ডাংশ তৈরি হয়েছে, এগুলাকে আমরা বলবো প্লেটিলেট। এদিকে আমরা বলবো প্লেটিলেট অথবা থ্রম্বোসাইট, অনুচক্রিকা। তাহলে কোথা থেকে আসতেছে ডেভেলপমেন্ট হয়ে, আমরা সেই জিনিসটা একটু দেখে ফেললাম, ঠিক আছে।
তাহলে আমাদের অস্থি মজ্জায় কিছু স্টেম সেল বা স্টেম কোষ আছে, স্টেম কোষগুলো থেকে ফার্স্টে অপরিণত কোষগুলো আসে, অপরিণত কোষগুলো থেকে পরিণত কোষগুলো আসে। এখন আমরা একটা জিনিস দেখব যে এই যে মাইলোব্লাস্ট, এদের সাইটোপ্লাজমে কিছু দানা থাকে, তার মানে এই তিনটা কণিকা মাইলোব্লাস্ট থেকে আসতেছে, ওরা দানাযুক্ত। আর দানাযুক্ত ডাব্লিউবিসি কে বলা হয় গ্র্যানিউলোসাইট। এবং এই যে মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, এদের সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না, মানে এরা অদানাদার। অদানাদার মানে এদিকে আমরা বলবো অ্যাগ্র্যানিউলোসাইট। তাহলে ডাব্লিউবিসি এর ক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখতে পারি, ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা হয়, দানাদার, অদানাদার। গ্র্যানিউলোসাইট, গ্র্যানিউল থাকে সাইটোপ্লাজমে, আর একটা হচ্ছে অদানাদার, গ্র্যানিউল থাকে না। ঠিক আছে, অদানাদার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, দানাদার তিনটা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এটা কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। আরবিসির আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জানার আছে, যেটা হইল আমরা এতক্ষণ ধরে জেনে গেছি যে আরবিসির ভেতরে অবভিয়াসলি লোহিত রক্ত কণিকা আছে, আরবিসির ভেতরে হিমোগ্লোবিন আছে, এটা অলরেডি আমরা কিন্তু জেনে গেছি। ঠিক আছে, তো আরবিসির ভেতরে হিমোগ্লোবিন আছে। তো সাপোজ দেখো এটা হচ্ছে আরবিসি, আরবিসির ভেতরে হিমোগ্লোবিন আছে। তা এখন যখন দেখা যায় তুমি ধরো ব্যায়াম করতেছো, বা তোমার শ্বাসকষ্ট হচ্ছে, বা তুমি ধরো যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতেছো, বা তোমার ধরো কোনো জায়গায় কেটে গেছে, তাহলে তোমার শরীরে কিন্তু অক্সিজেনের অ্যামাউন্টটা কম ঢুকবে। তাহলে যদি তোমার শরীরে অক্সিজেনের পরিমাণ কম হয়, ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ যদি কম হয়, তখন কি করবে, অক্সিজেন বেশি ঢুকানো লাগবে। অক্সিজেন বেশি ঢুকানোর জন্য বেশি রক্ত লাগবে, কারণ দেখো অক্সিজেন যদি বেশি ঢুকানো লাগে, রক্তের অ্যামাউন্ট বেশি লাগবে, কারণ হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি লাগবে। এই যে তোমার আসলে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তোমার কোষগুলোতে অক্সিজেন কম কম যাচ্ছে, এইটা বুঝে যায় আমাদের বৃক্ক। দেখো কানেকশনটা কোথায়, হৃৎপিণ্ডের সাথে বৃক্ক, এটা বুঝে যায় আমাদের বৃক্ক। বৃক্ক তখন কি করে, একটা হরমোন ক্ষরণ করে যার নাম এরিথ্রোপোয়েটিন। একটু গুরুত্বপূর্ণ একটা নাম। তোমার শরীরে এখানে আমি এদিক দিয়ে লিখতেছি অক্সিজেন কম, বুঝলো কে, বুঝলো বৃক্ক, ক্ষরণ করলো কি এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিনটা কি, একটা হরমোন। এরিথ্রোপোয়েটিন একটা হরমোন। ঠিক আছে, এরিথ্রোপোয়েটিনটা কি করবে, এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিসের বাংলা কি ভাইয়া? এরিথ্রোপোয়েসিসের বাংলা হচ্ছে আরবিসি তৈরির প্রক্রিয়া। আরবিসি তৈরির প্রক্রিয়া, আরবিসি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। এটা আমি কিছুক্ষণ পরে আবার দেখাবো। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18তে আসছে। আরবিসি তৈরির প্রক্রিয়াকে কি বলে? আরবিসি তৈরির প্রক্রিয়াকে কি বলে? আনসার হলো এরিথ্রোপোয়েসিস। ঠিক আছে, আচ্ছা। তো এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটা করার জন্য কোন হরমোন? এরিথ্রোপোয়েটিন। কার থেকে নিঃসৃত হয়? বৃক্ক থেকে। এরিথ্রোপোয়েটিন কার থেকে নিঃসৃত হয়? বৃক্ক থেকে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019-20 এইবারে আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এরিথ্রোপোয়েসিস মানে কি? আরবিসি তৈরি হচ্ছে এখন, আর আরবিসি তৈরি হওয়া মানে কি? হিমোগ্লোবিন পাইতেছে। তো হিমোগ্লোবিন যখন বেশি হবে তখন অক্সিজেন অনেক বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। হিমোগ্লোবিন যখন বেশি হবে তখন অক্সিজেন অনেক বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তৈরি করবে অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনটা আমাদের সেলে যাবে, আমাদের সেলে গিয়ে অক্সিজেন গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করবে, গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। এই বিক্রিয়াকে আমরা বলি শ্বসন বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইডটা আবার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে দেহ থেকে বের হয়ে গেল। তাহলে হিমোগ্লোবিন দরকার ছিল, যেহেতু আমাদের অক্সিজেন কম ছিল, তার মানে রক্ত কম উৎপন্ন হচ্ছিল। তখন তোমার বৃক্ক সেটা বুঝলো, বুঝে এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরণ করলো। এরিথ্রোপোয়েটিন লোহিত লাল অস্থিমজ্জার স্টেম সেলকে উদ্দীপিত করে এরিথ্রোপোয়েসিস করলো, আরবিসি তৈরি করলো। আরবিসি তৈরি মানে হিমোগ্লোবিন বেড়ে গেল। হিমোগ্লোবিন বেড়ে মানে বেশি বেশি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে সেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেওয়া শুরু করলো। এই যে এই প্রসেসটা খুবই বেসিক একটা প্রসেস।
এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি তৈরির প্রক্রিয়া, মেরিটাল অ্যাডমিশন 17-18। এবং এরিথ্রোপয়েসিসে ভূমিকা রাখে এরিথ্রোপয়েটিন, যেই হরমোনটা আসে বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন গঠিত হয়, এটা মেডিকেল অ্যাডমিশন 19-20। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখা দরকার। আরবিসির কাজ অলরেডি তোমরা জেনে গেছো যে হচ্ছে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনই মূলত আরবিসির কাজ। এছাড়া দেহের বাফারিং সিস্টেম অর্থাৎ অম্ল ক্ষারের একটা ভারসাম্য রক্ষা করে কিন্তু আরবিসি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই আমাদের সেকেন্ড পয়েন্টটাতে, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল। এখন আরবিসি কে বলতেছিলাম আমরা নিউক্লিয়াস বিহীন, বা ডাব্লিউবিসি কে নিউক্লিয়াস বিহীন বলতে পারবো না। ডাব্লিউবিসি হলো নিউক্লিয়াস যুক্ত, ডাব্লিউবিসি হলো নিউক্লিয়াস যুক্ত। হোয়াইট লিউকোসাইট, ডাব্লিউবিসি। তো আসলে জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, ডাব্লিউবিসি কিছু ইনফরমেশন আমরা ফার্স্ট অফ অল দিব। ডাব্লিউবিসি মানে হচ্ছে যে শ্বেত রক্ত কণিকা, ঠিক আছে। এখানে লিউকোসাইট মিন্স হচ্ছে লিউকোস, এটার মানে হচ্ছে বর্ণহীন, সাইটটা থেকে কর্পাসল, কণিকা, বর্ণহীন কণিকা, ঠিক আছে। তো তার মানে এরা বর্ণহীন, তার মানে দেখি হিমোগ্লোবিন থাকবে, হিমোগ্লোবিন থাকবে না। হিমোগ্লোবিন না থাকার কারণেই তো এরা বর্ণহীন হয়ে গেল, কারণ হিমোগ্লোবিন থাকলে তো লাল হইতো, তখন রেড ব্লাড সেল। এর পরবর্তীতে এরা কিন্তু পরিণত অবস্থায় হোক আর অপরিণত অবস্থায় হোক, অর্থাৎ ব্লাস্ট হোক বা সাইট হোক, এরা নিউক্লিয়াস যুক্ত। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। এরা আকার পরিবর্তন করে, আকার পরিবর্তন করে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা হচ্ছে 4 থেকে 11,000, 4 থেকে 11,000 প্রতি ঘন মিলিমিটার রক্তে। এটা ছেলে মেয়ে ছোট বড় সবার সমান। 4 থেকে 11,000 প্রতি ঘন মিলিমিটার রক্তে এরা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস মিন্স তোমার দেহে কোনো জীবাণু প্রবেশ করছে, জীবাণুটাকে চারদিক থেকে ঘিরে ভক্ষণ করে ফেলবে। এই যে চারদিক থেকে ঘিরে ভক্ষণ করতেছে, তাহলে একটা ডাব্লিউবিসি যদি এরকম হয়, তখন একটা জীবাণু যদি প্রবেশ করে তোমার দেহে, তখন ডাব্লিউবিসিটা তার জীবাণুর আকারটা যদি সাপোজ ধরো এত বড় হইলো, তাহলে ডাব্লিউবিসিটা তার আকার চেঞ্জ করে চারদিক থেকে ঘিরে জীবাণুটাকে ধরে ফেলবে, অর্থাৎ অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করে আকার পরিবর্তন করলো। তাহলে এরা আকার পরিবর্তন করে। এরপরে ফ্যাগোসাইটোসিস করে। এরপর আমরা যেটা জানবো, এদেরকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। যেহেতু এই জীবাণু ধ্বংসের কাজটা করতেছে, এই জন্য এদেরকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের মাথায় থাকতে হবে। তাহলে ডাব্লিউবিসির কিছু ইনফরমেশন ক্ষেত্রে লিউকোসাইট থেকে আমরা মনে রাখতে পারি, লিউকোস মিন্স বর্ণহীন, সাইট মিন্স কর্পাসল বা কণিকা, ঠিক আছে। ডাব্লিউবিসি যেটা আমরা দেখব, এদের যেহেতু বর্ণহীন কণিকা মানে এদের কোনো হিমোগ্লোবিন নাই। সেকেন্ড পয়েন্ট আমরা দেখতে পারি, এদের নিউক্লিয়াস সব সময় থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরা আকার পরিবর্তন করতে পারে, যখন জীবাণু আসবে তখন জীবাণুকে ভক্ষণ করার জন্য চারদিক থেকে আকার চেঞ্জ করে এরা নতুন একটা আকৃতি ধারণ করবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। এদের সংখ্যা 4 থেকে 11,000 প্রতি ঘন মিলিমিটার রক্তে, এবং এদেরকে বলা হয় তাই ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। কেন? এরা জীবাণুটাকে ধ্বংস করতেছে। তো আমরা আরো কিছু ইনফরমেশন এখান থেকে জানতে পারি যে এই যে 4 থেকে 11,000 ভাইয়া বলে দিলাম লিউকোসাইটের সংখ্যা। এখন যদি দেখি লিউকোসাইটের সংখ্যা 4,000-এর কমে গেছে, ঠিক আছে। সাপোজ ধরো আমরা ধরে নিলাম 4,000 পার ঘন মিলিমিটার অফ ব্লাড, এটা থেকে লিউকোসাইটের সংখ্যা কমে গেল, তখন এই কন্ডিশনটাকে আমরা বলবো লিউকোপেনিয়া। এবং ধরো এই যে 11,000 থেকে বেড়ে গেল, মানে নরমাল থেকে বেড়ে যাবে 11,000 পার ঘন মিলিমিটার, এর থেকে বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস, ঠিক আছে। এবার আসো,
নর্মাল জিনিস বললাম 4 থেকে 11,000 প্রতি ঘন মিলিমিটার রক্ত সবার থাকে। 4,000 থেকে যদি কমে যায়, মানে নর্মাল থেকে যদি কমে যায় সেটা লিউকোপেনিয়া, যদি নর্মাল থেকে বেড়ে যায়, লাইক 11,000 থেকে বেড়ে যায় সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। এখন আসে আরেকটা অস্বাভাবিক কন্ডিশন আছে, যদি এরকম হয় দেখো যে অস্বাভাবিকভাবে আর বেশি বেড়ে গেছে, লাইক ধরো 1 লাখ 1 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এই কন্ডিশনটাকে আমরা বলবো লিউকেমিয়া। তোমরা অনেকে লিউকেমিয়া টার্মটা সম্পর্কে জানছো। লিউকেমিয়া মিন্স ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া মিন্স ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। আরবিসির পরিমাণ অনেক, ডাব্লিউবিসির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। কেন বেড়েছে জানো? কারণ আমাদের কোষের ভিতর ক্যান্সার কোষ ঢুকছে। ক্যান্সার কোষ ঢুকার কারণে তোমার প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেক বেশি উদ্দীপিত হয়েছে। আর প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি বলে দিছি ডাব্লিউবিসি। তাহলে ডাব্লিউবিসি অনেক বেশি উদ্দীপিত হওয়ার কারণে ডাব্লিউবিসির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। সেটা টেস্ট করার মাধ্যমে, ব্লাড টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি যে ডাব্লিউবিসি 1 লাখ বা 2 লাখের বেশি হয়ে গেছে। তখন সেটাকে আমরা বলি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। এগুলো কিছু বেসিক জিনিস, এগুলো একটু আমাদের মাথায় থাকা লাগবে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা ডাব্লিউবিসি প্রকারভেদটা দেখব। আর আমরা ডাব্লিউবিসির একটা প্রকারভেদটা দেখি। প্রকারভেদটাই আমাদের শেষ পড়া, আজকের প্রকারভেদটাই আমাদের হচ্ছে শেষ পড়া। ডাব্লিউবিসি কে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু ডাব্লিউবিসি সাইটোপ্লাজমের দানা থাকে, কিছু কিছু ডাব্লিউবিসি সাইটোপ্লাজমের দানা থাকে না। যাদের দানা থাকে না তাদেরকে অদানাদার বা ইংরেজিতে যেটাকে আমরা বলি গ্র্যানিউলোসাইট। ঠিক আছে, এদেরকে আমরা গ্র্যানিউলোসাইট বলতে পারি। এরকম করে এঁকে দিবা, নিউক্লিয়াস দিয়ে দিবা, সাইটোপ্লাজমে কোনো দানা নেই। এবং কিছু কিছু ডাব্লিউবিসি সাইটোপ্লাজমের দানা থাকে, মিন্স এরা হলো দানাদার বা এদের গ্র্যানিউল থাকে, গ্র্যানিউলোসাইট, এদের গ্র্যানিউল থাকে। এদেরকে যখন আঁকবা, আঁকানোর পরে এদের মধ্যে তুমি ডট 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 দিয়ে দিবা, সাইটোপ্লাজমের দানা আছে, সাইটোপ্লাজমে দানা আছে। এটা একটু তোমাদের মাথায় থাকতে হবে। তাহলে অদানাদার এবং দানাদার, ঠিক আছে, এই দুই ধরনের আর ডাব্লিউবিসি কে আমরা ভাগ করতে পারি। তো আসলে দেখি অদানাদারের মধ্যে আমরা কি কি পাই। অদানাদারের মধ্যে আমরা পাই একটা হলো লিম্ফোসাইট, একটা হলো লিম্ফোসাইট, আর একটা হলো মনোসাইট। এই দুইটা অংশে আমরা অদানাদার গুলোকে ভাগ করতে পারি। দানাদারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো নিউট্রোফিল, একটা হলো ইউসিনোফিল, আর একটা হলো বেসোফিল। তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেললাম। আসো একটু আমরা যদি চিত্রগুলা দেখি, চিত্র দেখলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। যে লিম্ফোসাইটটা আছে তার চিত্রের ক্ষেত্রে দেখা যায় একটা লিম্ফোসাইট, ভেতরে কিন্তু কোনো দানা নাই, মানে এরা অদানাদার, এবং ভেতরে গোল একটা নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে যে লিম্ফোসাইটের বৈশিষ্ট্য। মনোসাইটের ক্ষেত্রে যে চিত্রটা আমরা দেখব, মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড়। এটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তোমাকে। ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড়, ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় ডাব্লিউবিসি হচ্ছে মনোসাইট। সবচেয়ে বড় ডাব্লিউবিসি হইলো মনোসাইট, এটা আমাদের মাথায় থাকতে হবে। তো মনোসাইটের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে অনেকটা আমাদের কিডনি শেপ অথবা ঘোড়ার খুরের মতো, আমাদের কিডনির মতো অথবা ঘোড়ার খুরের মতো একটা নিউক্লিয়াস মনোসাইটের ভিতর থাকে। তাহলে এটা একটু আমাদের মাথায় থাকা লাগবে। এর পরবর্তীতে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের নিউক্লিয়াসগুলো যদি আমরা দেখি, নিউট্রোফিলের নিউক্লিয়াস, ইওসিনোফিলের নিউক্লিয়াস, বেসোফিলের নিউক্লিয়াস। নিউট্রোফিলের নিউক্লিয়াসটা অনেকগুলো খণ্ডে বিভক্ত, 2 থেকে 5টা খণ্ডতে এরা বিভক্ত থাকে, এবং খণ্ডগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকে, খণ্ডগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকে। এর একটু আমাদের মাথায় থাকতে হবে। ইওসিনোফিলের নিউক্লিয়াস আর বেসোফিলের নিউক্লিয়াসগুলো সাধারণত 2টা খণ্ডে বিভক্ত থাকে, সাধারণত 2টা খণ্ডে এরা বিভক্ত থাকে। বেসোফিলের নিউক্লিয়াসটা অনেকটাই মনোসাইটের নিউক্লিয়াসের মতো,
বেজোফিলের নিউক্লিয়াসটা অনেকটাই মনোসাইটের নিউক্লিয়াসের মতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাইয়া, এই যে এগুলা আঁকলেন, এগুলা গায়ে কিন্তু দানা দিতে হবে। এগুলার গায়ে কিন্তু অবভিয়াসলি দানা দিতে হবে, কারণ দানা যদি আমরা না দিই তাহলে দানাদার বলতে পারবো না। তো আমরা তো অলরেডি দানাদার বলে দিছি, তাহলে তুমি তো দানাদার বলতে পারবে না যদি সাইটোপ্লাজমে দানা না দাও। এগুলা বেসিক কনসেপ্ট, এগুলা মিস করা যাবে না। আসলে এবার আমরা যদি বর্ণনাটা দেখি, বর্ণনা আমরা কিভাবে দেখি, অদানাদার, মনোসাইট, লিম্ফোসাইট, এদের সবার মধ্যে ফ্যাগোসাইটোসিস কে কে করে? এদের সবার মধ্যে ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণের কাজটা কে কে করে? এটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ফ্যাগোসাইটোসিস করে শুধু দুইজন, নিউট্রোফিল এবং মনোসাইট। নিউট্রোফিল এবং মনোসাইট, তাহলে আমরা লিখে দিই এখানে মনোসাইট প্লাস নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণের কাজটা করে। সবচেয়ে বড় অলরেডি আমরা বলে দিছি মনোসাইট। লিম্ফোসাইটের ক্ষেত্রে তার নিউক্লিয়াসটা অনেক গোলাকার, মনোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা অশ্বক্ষুরাকৃতি, ঘোড়ার খুরের মতো বা আমাদের কিডনির মতো। নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5টা খণ্ড, আমি এখানে 3টা খণ্ড দেখাইছি। ইউসিনোফিলের 2টা খণ্ড, বেজোফিলেরও 2টা খণ্ড। তাহলে এখানে আমরা একটু দেখি, লিম্ফোসাইটকে আমরা আবার 2টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হইলো টি লিম্ফোসাইট। 2টা ভাগ আমরা বিভক্ত করতে পারি, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, তাহলে এইটা একটা পাইলাম আমরা। এরপর আমরা যদি দেখি এখানে বি লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি। ভাইয়া অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিবডি মানে হলো তোমার শরীরে যদি কোনো জীবাণু ঢুকে, লাইক ব্যাকটেরিয়া বা ভাইরাস, এরা হচ্ছে জীবাণু, এদের জন্য একটা প্রতিরক্ষা ব্যবস্থা করা লাগবে। সে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি করে ডাব্লিউবিসি লিম্ফোসাইটের বি লিম্ফোসাইট, অ্যান্টিবডি তৈরি করে জীবাণুটাকে মারার জন্য। এই জন্য বি লিম্ফোসাইটকে আলাদাভাবে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। বি লিম্ফোসাইটটাকে আলাদাভাবে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। আণুবীক্ষণিক সৈনিক। এখন তোমাকে ভাইয়া কথা 2টা বলবে, একটা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, তাইলে ডাব্লিউবিসি। আর যদি তোমাকে বলে আণুবীক্ষণিক সৈনিক, তাহলে বি লিম্ফোসাইট। কেন? অ্যান্টিবডি তৈরি করে। আরেকটা হইল টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে স্মরণ রাখে। কি স্মরণ রাখে ভাইয়া? তোমার দেহে ধরো টাইফয়েড হইলো, টাইফয়েডের জীবাণু তোমার দেহে ঢুকলো, এরপর টাইফয়েড ভালো হয়ে গেল, তাহলে তোমার দেহে কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে টাইফয়েডের বিরুদ্ধে, সেইটা তোমার টাইফয়েডকে ভালো করে দিছে। ঠিক আছে, এখন তোমাদের যদি পুনরায় আবার টাইফয়েডের জীবাণু ঢুকে, তাহলে টাইফয়েডের যে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছিল আগে, সেটা কিন্তু চিনে রাখবে, হ্যাঁ এইটাই আমার জীবাণু টার্গেট। সে কি করবে? তাকে আগে থেকে চিনে রাখবে। এই যে তাহলে স্মৃতি বা স্মরণ রাখে, স্মৃতিকোষ। তাহলে টি লিম্ফোসাইটটাকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, স্মরণ রাখে, বা এটাকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, এরা হলো স্মৃতিকোষ। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। জীবাণু একবার ঢুকলে সেই জীবাণুটাকে চিনে ফেলে, কে চিনে ফেলে? টি লিম্ফোসাইট। এরপর আমরা যদি দেখি মনোসাইট তো সবচেয়ে বড় বললাম। নিউট্রোফিলের ক্ষেত্রে নিউট্রোফিলের নিউক্লিয়াসটা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। নিউট্রো মিন্স নিউট্রাল, নিউট্রাল মিন্স কোনো কালার দেয় না। সাধারণত রঞ্জক পদার্থে আমরা যখন ল্যাবে, মেডিকেলের ল্যাবে যখন আমরা রঞ্জক পদার্থ, ইওসিন নামক একটা রঞ্জক পদার্থ আছে, ইওসিন নামক একটা রঞ্জক পদার্থ আছে। এই রঞ্জক পদার্থটাতে যখন আমরা ডুবাই, তখন ডাব্লিউবিসি গুলা কালার দেয়, কারণ তারা কালারটা শোষণ করে নেয়। তো নিউট্রো মিন্স নিউট্রাল, এ কোনো কালার শোষণ করে না। বাট ইওসিনোফিলটার ক্ষেত্রে ইওসিনোফিল লাল কালার শোষণ করে, বেজোফিল নীল কালার শোষণ করে। তাহলে মনে রাখবা ইওসিনোফিলটা লাল কালার শোষণ করে। তাহলে নিউক্লিয়াস গুলো আমি একটু যদি এক্স্যাক্টলি আঁকি, নিউক্লিয়াস গুলো কি কালারের দেখাবে? লাল কালারের দেখাবে। ঠিক আছে, নিউক্লিয়াস গুলো লাল কালারের দেখাবে। ইওসিনোফিল অম্লধর্মী, কারণ আমরা জানি নীল লিটমাসকে লাল করে অম্ল, তাহলে ইওসিনোফিল অম্লধর্মী। বেজোফিল নীল কালার করে, তার মানে যেহেতু নীল কালার করে, তাহলে আমরা একটু এটা টেকনিক করে একটু আঁকি, এটাকে নীল কালার করে দিই। ভেতরে তো সাইটোপ্লাজম অলরেডি নীলই আঁকছি, আবার একটু নীল কালার করে দিই, একে নীল কালার। তাহলে নীল কালার দেখো, ক্ষার লালকে নীল করে, তার মানে বেজোফিল ক্ষারধর্মী। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা,
এর পরবর্তীতে তাহলে রঞ্জক পদার্থের ক্ষেত্রে নিউট্রোফিল কোন কালার দিবে না, ইওসিনোফিল লাল কালার দিবে, বেজোফিল নীল কালার দিবে। লাল কালার দেয় মানে একটু অম্লধর্মী, নীল কালার দেয় মানে এই কণিকাটা একটু ক্ষারধর্মী। এর একটু মাত্রা রাখতে হবে। বেজোফিলের কিছু কথাবার্তা বলে আমরা শেষ করব। বেজোফিল দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হিস্টামিন যার কাজ হচ্ছে প্রতিরক্ষা, তোমার ইমিউনিটি শক্তিটাকে বৃদ্ধি করা, ঠিক আছে, প্রতিরক্ষা গঠন মানে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে স্ট্রং করে দিবে, প্রতিরক্ষা ব্যবস্থাটাকে স্ট্রং করে দিবে। আরেকটা জিনিস তৈরি করে যার নাম হচ্ছে হেপারিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেজোফিল কি তৈরি করে? হেপারিন তৈরি করে। হেপারিনটা রক্ত জমাট বাঁধতে দেয় না। চিন্তা করো তোমরা, রক্ত কিন্তু আমাদের শরীরে ধমনী আর শিরাতে কখনো জমাট বাঁধে না। কেন? আমাদের শরীরের ভিতরে অলরেডি হেপারিন থাকে। রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, বোর্ড এক্সামে আসছে। তাহলে প্রথম কথা আমি আরেকবার রিপিট করি, বেজোফিল তৈরি করে হিস্টামিন হেপারিন। হিস্টামিন হেপারিন দুটোটাই হ দিয়ে। হিস্টামিন প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে, বাট মনে রাখতে হবে হেপারিনটা বেশি। বেজোফিল হেপারিন তৈরি করে, হেপারিনটা দেহের ভেতরে রক্তগুলোকে জমাট বাঁধতে দেয় না, এজন্য আমাদের দেহের ভেতরে কখনো রক্ত জমাট বাঁধে না। অথবা কারো যদি দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, অপারেশন থিয়েটারে তাকে হেপারিন ইনজেকশন দিতে হয়, ইনজেকশন হেপারিন দিতে হয়, ঠিক আছে। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আমরা একটু আরেকবার রিপিট করে ফেলি। হোয়াইট ব্লাড সেলকে দুই ভাগে ভাগ করা যায়, অদানাদার দানাদার। যাদের সাইটোপ্লাজমে দানা থাকে তাদের দানাদার, সাইটোপ্লাজমে দানা না থাকলে অদানাদার। এদিকে আমরা দুই ভাগে ভাগ করি, লিম্ফোসাইট মনোসাইট। মনোসাইটটা সবচেয়ে বড়, আর লিম্ফোসাইটকে আমরা বিটি দুইটা ভাগে ভাগ করছি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি, টি লিম্ফোসাইটের কাজ স্মৃতিকোষ, ওই যে জীবাণুটা আগে ঢুকছে সেটাকে মনে রাখবে সে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দিন এখানের মধ্যে এই সবার মধ্যে ফ্যাগোসাইটোসিস জীবাণু ভক্ষণের কাজটা কি করবে? মনোসাইট এবং নিউট্রোফিল। মনোসাইট এবং নিউট্রোফিল, একটা দানাদারের একটা দানাদারের, এই দুজন কাজ করবে। দানাদারের ক্ষেত্রে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এদের নিউক্লিয়াস আমরা দেখছি। এদেরকে যদি রঞ্জক পদার্থে রাখি তাহলে নিউট্রো মিন্স নিউট্রাল, সেই কোনো বর্ণ নিবে না। ইওসিনোফিল লাল বর্ণ নিবে মানে একটু অম্লধর্মী, বেসোফিল নীল বর্ণ নেবে মানে একটু ক্ষারধর্মী। বেসোফিলের একটা কাজ হচ্ছে বেসোফিল হিস্টামিন হেপারিন তৈরি করে, হিস্টামিন প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে, হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না, আমাদের দেহের ভেতর রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা হচ্ছে আমাদের বেসিক পড়া। তো এই বেসিক পড়ার থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা কিছু অবজেক্টিভ এখন মেডিকেল অ্যাডমিশনে দেখব। আমরা কিছু মেডিকেল অ্যাডমিশনের অবজেক্টিভ দেখব, তোমরা একটু আনসার করবা, তোমরা একটু মেডিকেল অ্যাডমিশনের অবজেক্টিভগুলো আনসার করবা, ভাইয়া এখান দিয়ে লিখে দিব, ঠিক আছে। সবাই একটু প্রেজেন্ট থাকবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নাও, দেখবা তোমার আর ফার্দার প্রবলেম হবে না। কারণ দেখো দেশের সিচুয়েশনটা এখন করোনাময়, তাহলে তোমাদের সময়ও কি হবে না হবে, দেশ থেকে কখন করোনা যাবে বা না যাবে কোনো কিছু বলা যায় না। হয়তো আগেও এক্সাম নিয়ে ফেলতে পারে, মেডিকেল অ্যাডমিশনের সময় কম দিতে পারে, বা ভার্সিটি অ্যাডমিশনের সময় কম দিতে পারে। তুমি যদি এখন থেকে এই পড়াগুলোর ফাঁকে ফাঁকে যদি একটু একটু প্রিপারেশন নিয়ে ফেলো, তোমার পড়ার মধ্যে যদি প্রিপারেশনটা ঢুকে যায়, তোমার তখন কিন্তু আর কষ্ট হবে না। এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। তো আসো আমরা একটু দেখি। হ্যাঁ, সর্বপ্রথম আমরা দেখব যেটা মেডিকেল অ্যাডমিশন আসছে, কোনটি প্লাজমা প্রোটিন, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন 9-10 আসছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা কমেন্টে আনসার করো, তোমরা কমেন্টে আনসার করো এই জিনিসগুলো, কোনটি প্লাজমা প্রোটিন নয়। যারা যারা আসো তারা তারা কমেন্টে একটু আনসার করো। এটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাট 2009-10 সেশনে, 2009-10 সেশনে এটার ক নাম্বার অপশন, খ নাম্বার অপশন, গ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন। কতে দিছে টাইরোসিন, কতে দিছে টাইরোসিন, খতে দিছে অ্যালবুমিন, গতে দিছে ফিব্রিনোজেন, ঘতে দিছে প্রোথ্রম্বিন। দেখি এটা তোমরা আনসার করো, আমি পাশাপাশি আরো একটা মেডিকেল অ্যাডমিশন লিখে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। হেপারিন তৈরি ও নিঃসরণ করে, হেপারিন তৈরি ও নিঃসরণ করে।
হেপারিন তৈরি ও নিঃসরণ করে। ঠিক আছে, কে কে? এটা মেডিকেল অ্যাডমিশন 18-19 আসছে, ম্যাট 18-19, ম্যাট 18-19। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা দেখো একটু ইন্টারাপশন হয়েছে নেটওয়ার্কের জন্য, ভাইয়া অনেক সরি, দেখিনি ভাইয়া আসলে কি প্রবলেমটা হয়েছিল। দেখো আমি খুব দ্রুত শেষ করে দিব। হেপারিন তৈরি ও নিঃসরণ করে, কতে আমরা দেখব লিম্ফোসাইট, খতে আমরা দেখব মনোসাইট, গতে আমরা দেখব বেজোফিল, ঘতে আমরা দেখব নিউট্রোফিল। তাহলে এই দুটো অবজেক্টিভের আনসার একটু ভাইয়াকে বলো খুব দ্রুত। ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বৃষ্টি পড়তেছে, তো একটু দ্রুত আনসারটা বলো। ভেরি গুড, তোমরা মেডিকেল অ্যাডমিশনে পারতেছো। দেখো তোমাদের বেসিক পড়ার মধ্যে মেডিকেল অ্যাডমিশন ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তোমরা টেনশন নেওয়ার কোনো কিছু নেই, তোমাদের বেসিক পড়ার মধ্যে মেডিকেল অ্যাডমিশন যদি ঢুকে যায় তোমরা তো ইজিলি পারবা, তো বোর্ড তো পারবাই ইনশাল্লাহ। সমস্যাটা কি? সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। প্লাজমা প্রোটিন নয়, টাইরোসিন। তুমি জিপিএ 5 দিয়ে মনে রাখলে তোমার জন্য সহজ। গ্লোবিউলিন, প্রথ্রম্বিন, অ্যালবুমিন, ফিব্রিনোজেন। তাহলে এখানে অ্যালবুমিন আছে, ফিব্রিনোজেন আছে, প্রথ্রম্বিন আছে, নাই শুধু টাইরোসিন। তাহলে টাইরোসিনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এক নাম্বারটা গেল। হেপারিন তৈরি ও নিঃসরণ করে, এটা আমরা সবাই জানি। হেপারিন তৈরি ও নিঃসরণ করে, এটা আমরা সবাই অলরেডি জানি। বেজোফিল, বেজোফিল হেপারিন তৈরি ও নিঃসরণ দুইটাই করে থাকে। তাহলে শেষ তো, জিনিসগুলো তো সহজ। কঠিন জিনিস কিন্তু তো মেডিকেলে আসে না, সব সহজ জিনিস মেডিকেলে আসে। ঠিক আছে, গুড, ভেরি গুড। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, আমরা এই দুটো মুছে দিচ্ছি, এই দুটো মুছে আমরা সামনের দিকে আগাই। আরো দুটো অবজেক্টিভ আমরা একটু দিই, যতক্ষণ নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে তো আর কিছু করার নাই ভাইয়া, যতক্ষণ নেটওয়ার্কটা থাকে আর কি। দেখো 3, কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 তে আসছে, এটাও খুব রিসেন্ট। ক আরবিসি, খ ডাব্লিউবিসি, গ প্লেটিলেটস, ঘ এরিথ্রোসাইট। দেখি তোমরা 3 নাম্বারটার আনসার দাও।
এই 3 নাম্বারটা অবজেক্টিভটা মেডিকেল এডমিশন 17-18 তে আসছে, এটার একটু আনসারটা দিয়ে দাও। খুব ভালো করে কোশ্চেন করবো। মেডিকেল এডমিশনে ডাবল আনসার থাকে, ডাবল আনসার থাকে, কোনো আনসার নেই এমন অপশনও থাকে। একটু ভালো করে পড়ো। এরিথ্রোপোয়েসিস আমি কাকে বলছিলাম? এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস কোন জিনিসটা তৈরির প্রক্রিয়াকে আমি এরিথ্রোপোয়েসিস বলছিলাম? যেখানে একটা হরমোন কাজ করে এরিথ্রোপয়েডিন, এটা এর পরের অবজেক্টিভ। দেখো তোমরা অনেকে आंसर দিচ্ছ আরবিসি আর অনেকে आंसर দিচ্ছে এরিথ্রোসাইট। ঠিক আছে, তোমরা ক আর ঘ কেউ কেউ 50% আরবিসি आंसर দিচ্ছ, 50% এরিথ্রোসাইট आंसर দিচ্ছ। এখন ভাইয়া আরবিসি আর এরিথ্রোসাইটের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? হ্যাঁ, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এটাই বেসিক, এটাই খেলা, এটাই মজা। আরবিসি যা, এরিথ্রোসাইট তা। দুইটা তৈরির প্রক্রিয়াকেই বলা হয় এরিথ্রোপোয়েসিস। দুইটা তৈরির প্রক্রিয়াকেই বলা হয় এরিথ্রোপোয়েসিস। 2-1 বা 3-4 জন আনসার দিতে পারছো, বাট এখন থেকে ক্লিয়ার হয়ে যাও, কনসেপ্ট এখনই ক্লিয়ার। এটাও রাইট আনসার, এটাও রাইট আনসার। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার মানে বেসিক ক্লিয়ার, মাইন্ড রিফ্রেশ, কথা শেষ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম জিনিসটা এখানে দুইটাই রাইট আনসার। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরেকটা লাস্ট অবজেক্টিভ দিব। নিউক্লিয়াস বিহীন কোষ, মেডিকেল অ্যাডমিশন 16-17 তে আসছে। হৃদকোষ, স্নায়ুকোষ, ডাব্লিউবিসি, পরিণত আরবিসি। এইটা একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মেডিকেল অ্যাডমিশন 16-17 তে আসছে, খুব দ্রুত আনসার করো। মেডিকেল অ্যাডমিশনে আব্দুল সালাম কোশ্চেন করছে, মেডিকেল অ্যাডমিশনে যদি দুইটা আনসার থাকে দুইটাই কি বৃত্তভর করা লাগবে নাকি? অবশ্যই, আমি কিছুক্ষণ আগে বলে দিলাম, অবশ্যই দুইটাই বৃত্ত ভরাট করা লাগবে। আনসার একটা থাকলে একটা বৃত্ত ভরাট, আনসার যদি দুইটা থাকে দুইটাই বৃত্ত ভরাট, আনসার যদি 3টা হয় 3টা বৃত্ত ভরাট, আনসার যদি 4টা হয় 4টা বৃত্ত ভরাট, আনসার যদি একটাও না থাকে কোনো বৃত্ত ভরাট না করলেই নাম্বার পাবা। দুইটা আনসার থাকলে একটা বৃত্ত ভরাট করলে নাম্বার কাটা, কোনো আনসার নাই বৃত্ত ভরাট করে দিছো তাও নাম্বার কাটা। এক্সাক্ট পয়েন্টে তোমার আনসার করতে হবে। তাহলে এটা সবাই পারতেছো, ভেরি গুড, সবাই পারছো এটা। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তাহলে নিউক্লিয়াস বিহীনটা হচ্ছে পরিণত আরবিসি, নিউক্লিয়াস বিহীনটা হলো পরিণত আরবিসি। পরিণত আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা একটু আমাদের মাথায় থাকতে হবে। পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। 3 নাম্বারটার আনসার হচ্ছে ক এবং ঘ। অনেকে জিজ্ঞেস করতেছে 3 নাম্বারটার আনসার ক এবং ঘ। এরিথ্রোসাইট যা, আরবিসি ও তা। আরবিসি এরিথ্রোসাইট দুইটা রাইট আনসার, ক দাগাইতে হবে, ঘ দাগাইতে হবে। 4 নাম্বারটার আনসার হচ্ছে শুধু খ, পরিণত আরবিসি। ঠিক আছে, আচ্ছা। তো এর পরবর্তীতে একদম লেটেস্ট যেটা 19-20-এ আসছে, এই জায়গা থেকে লেটেস্ট একদম রিসেন্ট যেটা আসছে 19-20-এ মেডিকেল অ্যাডমিশনে 5 নাম্বার একটা অবজেক্টিভ আমরা দেখি, সেটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরণ করে। এই জিনিসটা একদম রিসেন্ট, গতবারই আসছে 19-20।
ক হৃৎপিণ্ড, খ রক্ত, গ বৃক্ক, ঘ যকৃৎ। এটা কি আনসার? একটু দ্রুত আনসার করো। খুব রিসেন্ট আসছে, মেডিকেল এডমিশন 19-20 আসছে এটা, ঠিক আছে, মানে এই গতবারই আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দুইটা আনসার হলে দুটাই ভরাট করতে হবে, তিনটা আনসার হলে তিনটাই ভরাট করতে হবে। যদি কোনো আনসার না থাকে তাহলে কিছুই ভরাট করা যাবে না, ঠিক আছে। লাইক আমি তোমাদেরকে এখন দেখাবো একটা এক্সাম্পল। তো এরিথ্রোপয়েটিনটা এরিথ্রোপোয়েসিস করে, বেসিক এরিথ্রোপোয়েসিস মানে আরবিসি তৈরি। তো এরিথ্রোপয়েটিন কে ক্ষরণ করে? এটা আমি কিছুক্ষণ আগে একটা বেসিক থেকে বলছিলাম। এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে অবশ্যই বৃক্ক। যখন তোমার অক্সিজেন কম, বৃক্ক উদ্দীপিত হবে, এরিথ্রোপয়েটিন ক্ষরণ করবে, এরিথ্রোপোয়েসিস হবে। এই লাইনগুলো মনে রাখতে হবে। তোমার অক্সিজেন কম, বৃক্ক উদ্দীপিত হবে, এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করবে, এরিথ্রোপোয়েসিস মানে আরবিসি তৈরি হবে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হইল বৃক্ক। এখন তোমার ধরো আমি এই জায়গায়, এটা হচ্ছে যে এটা রাইট অ্যান্সার। এখন এই জায়গায় আমি বৃক্ক দিলাম না, গতে আমি তোমার দিলাম পাকস্থলী। তাহলে এখানে কোনো আনসার কিন্তু এখন নাই। এই কোশ্চেনটাতে তুমি যদি এখন আনসারটা না দেখাও, তোমরা কিন্তু এখন অনেকে কনফিউজড হয়ে যাবে, ভাইয়া তাহলে তো যেহেতু এরিথ্রোপয়েটিন রক্ত চ্যাপ্টারটাতে আছে তার মানে রক্ত হইতে পারে। তোমরা কিন্তু এখন অনেকে রক্ত দাগায় দিতে পারো বা অনেকে হৃৎপিণ্ড দাগায় দিতে পারো, কিন্তু এই দুইটার একটারও আনসার না। তুমি যদি এই কোশ্চেনটাতে যদি এখন আনসার না দেখাও, যদি পুরা কোশ্চেনটাতে বৃত্তটা মানে পুরো ঘরটা খালি রাখো, তুমি ওখানেই 1 মার্ক পাবা। কথা কি বুঝা গেছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে বেসিক, এগুলোই একটু মনে রাখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা। রেগুলার ক্লাস এখন থেকে চলতে থাকবে, একদম রেগুলারিটি মেনটেন করা হবে। এবং কোচিং খুললে ভাইয়া একটা এফবি ব্যাচ খুলবো, ঠিক আছে। এফবি ব্যাচ মিন্স ফাঁকি বাজি ব্যাচ। এখন যারা ফাঁকিবাজি করতেছে তাদেরকে নিয়ে একটা নিউ ব্যাচ হবে যখন ইনশাল্লাহ কোচিং খুলবে। আপাতত অনলাইনে বায়োলজি ক্লাস হতে থাকবে, আমরা নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস সব ফ্রি হতে থাকবে। তোমরা ক্লাস করতে থাকো। ক্লাস আমি এমডি আল মোমিন মুন্না, সিএমসি ফাইনাল ইয়ার, আমি নিব ক্লাস সবগুলো, বোটানি জুলজি দুইটাই। সিলেবাস 3 মাস আগে কমপ্লিট করে দিব। তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, টেনশন নিলে সেখানে কোনো ফাংশন হবে না, ঠিক আছে। টেনশন নিও না, তাহলে ফাংশন হবে, ঠিক আছে। তাহলে তুমি টেনশন নিও না, সিলেবাস আমি ফুল কমপ্লিট করে দিব। কমপ্লিট করার পর তুমি সেটা ডিভাইস দেওয়ার জন্য 3 মাস সময় পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। টেনশন নেই লেখা। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।